যেহেতু রমজান মাস চলছে, তো তো একটা স্বাস্থ্যকর ইফতার কি রকম হতে পারে? এবং আমরা প্রথমেই তো শরবত খাই, খেজুর খাই। কি ধরনের খাবার খেলে আমরা একটা স্বাস্থ্যকর ইফতার করতে পারবো? ধরেন আমরা রোজার মাধ্যমে ৬০ থেকে ৭০টা রোগ থেকে ভালো হতে পারি। অর্থাৎ ইফতারিতে জি। সে যদি শরবত গ্রহণ করে হুম, তাহলে উল্টা তার ইনফ্লামেশন হবে, প্রদাহ হবে। খাবার তৈয়েব কিন্তু আপনি বা আপনার শরীর কি তৈয়েব আছে কিনা? জি। হ্যাঁ? এখানে একটু ব্যাপার আছে বোঝার, সেটা হলো যত ধরনের লাইফস্টাইল ডিজিজ আছে, যেটা কমন, যেরকম হুম, ডায়াবেটিস, হাই প্রেশার, হ্যাঁ। পিসিওডি, সব সমাধান এই ইফতার এবং সেহরিতে কি সম্ভব স্যার? তো এখন লিভার যদি কোনো কারণে সমস্যাগ্রস্ত হয় তাহলে টোটাল মেটাবলিক সিস্টেমটা আমার মানে নষ্ট ভেঙে হয়ে পড়বে। যায়। খুব গুরুত্বপূর্ণ যে আমরা পানি যে খাবো, কোন পানি খাবো? এখন আপনি যখন লবণ খাবেন না তখন কি হবে জানেন? তখন বসা থেকে দাঁড়ালে চক্কর দিয়ে মাথা ঘুরে তিলিং করে পড়ে যাবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রমজানের আমাদের বিশেষ আয়োজনে। প্রিয় দর্শক, চলছে মাহে রমজান। পবিত্র রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও আত্মনিয়ন্ত্রণের মাস। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যি ইফতারে এবং সেহরিতে স্বাস্থ্যসম্মত হালাল তৈয়ব খাবার খাচ্ছি? নাকি সারাদিন রোজা রাখার পর নিজের অজান্তেই এমন সব খাবার খেয়ে ফেলছি যা আমাদের শারীরিক অসুস্থতাকে বাড়িয়ে তুলছে? প্রিয় দর্শক, আমরা বিশ্বাস করি ইফতার এবং সেহরি আসলে শুধু পেট ভরানোর জন্য নয়, এটি শারীরিক পুনর্গঠনের একটি বৈজ্ঞানিক সুযোগ। আমরা আজকে এমন বিষয়ে কথা বলবো যে কিভাবে আমরা ইফতারে এবং সেহরিতে কোন নিয়মে কি ধরনের খাবার খেলে আমরা সুস্থ থাকতে পারি এবং এই পবিত্র রমজান মাসই হতে পারে রোগমুক্ত এবং সুস্থ হওয়ার চাবিকাঠি। তো এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আছেন সবার প্রিয় জনপ্রিয় ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির স্যার। আসুন কথা বলি স্যারের সাথে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমরা তো জানি আপনি শুধু বিশ্বাসী না, প্রমাণ করেছেন হাজার হাজার মানুষকে সুস্থতার পথে ফিরিয়ে এনে যে সুস্থ থাকতে হলে ফিরে যেতে হবে প্রাকৃতিক জীবনধারায়, বদল করতে হবে খাদ্যাভ্যাস এবং জীবনকে আনতে হবে নিয়ন্ত্রণে। তো প্রথমে জানতে চাচ্ছি যে এই বিষয়গুলো একজন যে ব্যক্তি যে এখনো রোগী হয়ে ওঠেনি, সে কিভাবে নিজের মধ্যে ধারণ করবে এবং জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে? চমৎকার! সেটা হচ্ছে প্রিয় দর্শক যারা এখনো সুস্থ আছেন তাদের জন্যে এখন তো রমজান মাস চলতেছে। তিনি যদি রোজা ৩০ টা রাখেন এবং অন্যান্য সময় যদি নফল রোজাগুলো রাখেন অর্থাৎ সোম, বৃহস্পতি, আইএমএবি চাঁদের রোজা। আর যদি তিনি হালাল তৈয়ব খাবার খান। তৈয়ব বলতে বোঝা যাচ্ছে হালাল তো আমরা বুঝি। জি। তৈয়ব হচ্ছে প্রকৃত খাবারগুলো, রিয়েল ফুড আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন প্রাকৃতিক সেরকমই। এবং সে যদি ৩ ভাগের ১ ভাগ খাবার গ্রহণ করে এবং ১ ভাগ পানি খায়, ১ ভাগ ফাঁকা রাখে, সে যদি রেগুলার এক্সারসাইজ করে বা কোনো কায়িক শ্রম করে বা খেলাধুলা করে, আর্লি ঘুমায়, ভোরে ওঠে, মোট ৭ থেকে ৮ ঘন্টা ঘুমায়, মানসিক প্রশান্তির চর্চা করে, নিয়মিত শ্বাসের ব্যায়াম করে, খালি পায়ে ঘাসে হাঁটে, গ্রাউন্ডিং আর্থিং করে, রোদে যায়। এভাবে যদি সে চলে এবং কল্যাণমুখী কাজের সঙ্গে জড়িত থাকে, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়া, ধর্মীয় অনুশাসনগুলো মানা এবং পাপাচার থেকে দূরে থাকা, হ্যাঁ? এবং কল্যাণমূলক কাজ যেমন সেবামূলক কাজ, যেমন ধরেন আমরা এই যে অনুষ্ঠানটা করছি এখানে অনেকে শিখবে, শিখে একটা জ্ঞান অর্জন করলো। করে সে এটা নিজের জীবনে সে মানলো, মেনে আরও অনেককে সে উৎসাহ দিল এবং তাদেরকেও মানতে সাহায্য করলো। এটাও একটি কল্যাণ কাজ। হতে পারে তার পরামর্শ মেনে হয়তো অনেকে সুস্থ হবে এবং যারা সুস্থ হবে তারাও পরামর্শ দিবে অনেককে সুস্থ করার। এভাবে এটা হয়তো আমরা থাকবো না, সেটা সাদগায়ে জারিয়াও হতে পারে। তো এভাবে সে শুধু সুস্থ থাকবে তা না, সে একটা ইঞ্জিনে পরিণত হতে পারে এবং সে আরও মানুষকে সুস্থতার পথে নিয়ে আসতে পারে। সো এখন যেহেতু রমজান মাস চলছে, তো আমাদের একটা সবচেয়ে আনন্দের এবং বিনোদনের সবচেয়ে বড় প্রসঙ্গ হচ্ছে ইফতার এবং সেহরি। আ ছোট থেকে শুরু করে সব বয়সী মানুষরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে ইফতারটা কখন করব। তো একটা স্বাস্থ্যকর ইফতার কি রকম হতে পারে? এবং আমরা প্রথমেই তো শরবত খাই, খেজুর খাই। কি ধরনের খাবার খেলে আমরা একটা স্বাস্থ্যকর ইফতার করতে পারব? আসলে সারাদিন তো আমরা পানি পান থেকে বিরত থাকি, পানাহার থেকে বিরত থাকি। সর্বপ্রথম আমাদের এমন কিছু খাবার গ্রহণ করা উচিত যেন আমার শরীরের যে ডিহাইড্রেশনটা চলে যায়। আচ্ছা। যেকোনো ধরনের পানীয়। এখন মুশকিল হচ্ছে আমরা যে শরবত খাচ্ছি, তো যে চিনি মেশাচ্ছি শরবতে অথবা আমরা কেউ পবিত্র মনে করে লাল পানি খাই। জি। হ্যাঁ? তো চিনি মিশ্রিত কোনো কিছু, চিনিযুক্ত কোনো কিছু এটা আপনি দেখেন আমেরিকায় তো আসলে আগে একটা ফুড পিরামিড দিয়েছিল।
সেই পিরামিডে বেশি কার্বোহাইড্রেট খাওয়ার কথা বলা হয়েছে। জি। এখন আবার সেই আমেরিকা তাদের ফুড পিরামিডটাকে উল্টে ফেলেছে, ফ্লিপ দ্য পিরামিড। এখন বলা হচ্ছে যে না, তুমি কার্বোহাইড্রেট তুমি পরিমিত খাবে এবং সেটাও হোল গ্রেইন হতে হবে, অর্থাৎ সেই তৈয়ব রিয়েল ফুড, সেই কোরআনের কথায় তারা আসছে আবার। আপনিও তো স্যার প্রথম থেকে এটাই বলছিলেন। আমি তো প্রথম থেকেই আমরা এটা বলছি এবং জি। আমরা মানে সত্য সবসময় একরকম থাকে, আমরা এই জন্য সবসময় একই কথাই বলি। আমরা যেহেতু সত্যের উপরে আছি তাহলে এটা আমাদের কথাগুলো সবসময় সেম থাকবে। তো যাক, ওরা মানে তাদের ভুল বুঝতে পেরেছে। তো ওখানে এফডিএর যিনি ওখানকার কমিশনার ডক্টর ম্যাককেরি, উনি একটি সাক্ষাৎকারে উনি বলেছেন যে 60 ইয়ার্স অফ ডগমা, মানে 60 বছরে ওদের যে একটা ডগমা ছিল যে মানুষ স্যাচুরেটেড ফ্যাট খেতে ভয় পেত, মানুষ বেশি করে কার্বোহাইড্রেট খেত এবং তার ফলশ্রুতিতে প্রসেসড আল্ট্রা প্রসেসড ফুড বেশি কনজিউম করার ফলে, অর্থাৎ সেই স্ট্যান্ডার্ড আমেরিকান ডায়েট সেটা ফলো করে এখন তাদের তরুণ সমাজের দেখা যাচ্ছে যে 3 জনের 1 জনের প্রি ডায়াবেটিস, তাদের 70% অবেসিটি। এখন তারা আর্মিতে লোক নেওয়ার জন্য কাউকে পাচ্ছে না। তো এই যে আমরাও ওদেরকে এতদিন ফলো করেছি, কিন্তু এখন তারা বলছে যে আমরা শাক সবজি মাছ মাংস ডিম অর্থাৎ রিয়েল ফুড খেতে হবে। সবচেয়ে ধরেন আমরা রোজার মাধ্যমে 60 থেকে 70টা রোগ থেকে ভালো হতে পারি। কিভাবে পারি? কারণ রোজাতে আমাদের কি হয়, অতিরিক্ত চিনি যাদের আছে, ডায়াবেটিস রোগী, তাদের চিনিটা কমে, সুগার কমে, অর্থাৎ গ্লুকোজ লেভেল, ব্লাডের গ্লুকোজ লেভেলটা কমে। সারাদিন আমি পানাহার থেকে বিরত আছি। তারপর ইনসুলিন লেভেল কমে, যেহেতু আমি সারাদিন পানাহার থেকে বিরত আছি। তো আমার শরীরে একটা সুন্দর পরিবেশ তৈরি হয় যার ফলে ফ্যাট বার্ন হতে পারে। তো ফ্যাট বার্ন হলে কোষ খালি হয়, সেলুলার ওভারলোডটা খালি হয়। কোষ খালি হয়ে গেলে তখন আমার ডায়াবেটিস রোগী বিনা ওষুধে তার সুগার নিয়ন্ত্রণে থাকবে, কারণ তার যদি কার্বোহাইড্রেট খাবার খায় সেটা তার সেলে ঢুকতে কোনো বাধা থাকবে না। এগুলো আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো এখন সে এই সময় অর্থাৎ ইফতারিতে সে যদি শরবত গ্রহণ করে তাহলে উল্টা তার ইনফ্লামেশন হবে, প্রদাহ হবে। সবচেয়ে প্রিয় দর্শক, মানে খারাপ যে চিনি সেটা হলো লিকুইড। তো এখন আমি লাল পানি যেটা অ্যাডেড সুগার, সেই অ্যাডেড সুগার এবার আধুনিক যে মানে গাইডলাইন, যে ইউএসডি এর যে নতুন গাইডলাইনে সকল খাবার যেগুলোতে অ্যাডেড সুগার আছে সেগুলোকে নিষেধ করা হয়েছে। ওরা সরাসরি নিষেধ মানে ওরা বলেছে এটা আমরা খাবো না বা কম খাবো। তাহলে এই চিনি যুক্ত আমি শরবত, ধরেন লেবুর শরবত আপনার চমৎকার পানীয়, একটু পিঙ্ক সল্ট দেন, লেবুর শরবত খান, অথবা একটু ভিনেগার মিক্সড করেন, বা একটু হলুদ, অর্গানিক হলুদ, যেটা আমাদের যে হলুদটা আছে এটা শুধু অর্গানিক তা না, এখানে পিপারিন অ্যাড করা আছে, কারকুম এন্ড পিপারিনের কম্বিনেশন। এই হলুদটা হালকা কুসুম গরম পানিতে, সঙ্গে একটু কোকোনাট অয়েল। স্যার আপনাদের মেডিসিনাল মধু তো, মেডিসিনাল মধুটা হচ্ছে যাদের ডায়াবেটিস নাই, হ্যাঁ, যাদের ডায়াবেটিস আছে, না ছোট বাচ্চা না, আমি তো ছোট বাচ্চা না, হ্যাঁ, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আপনি সুস্থ আছেন। খেতে পারবো। মধুটা শুধু পারবে না যাদের সুগার বেড়ে যায় মধু খেলে, হ্যাঁ, ওটা ওরা নালে সবাইকে। মধু তো হচ্ছে একটা চমৎকার ঔষধি গুণ সম্পন্ন, পবিত্র কোরআনে আছে কালো জিরা মধু, হ্যাঁ। তো এই জন্যে তো যাই হোক, তো পানীয়টা দরকার, কিন্তু আমরা করব না কি, সেটা হচ্ছে আমরা শরবত খাবো না চিনি দিয়ে কোনো, বা কোনো লাল পানি বাজারে পাওয়া যায় যেটা লাল রং গাঢ়, কিন্তু সেগুলো চিনি যুক্ত। হ্যাঁ, আমি আবার সেটাকে চিনি মেশাচ্ছি, অথবা হলুদ একরকম আছে যেটার ভিতরে আবার চিনি যুক্ত, তো সেটার সঙ্গে আবার মেশাচ্ছি। তো এই ধরনের, অথবা কোনো ফলের রস যেটা বাজারে পাওয়া যায়, অথবা ঘরে তৈরি কোনো ফলের রস, ওটাও খাওয়া যাবে না। মানে ওটা কেন যাবে না, সেটার কারণ হচ্ছে ফল তো আমরা চিবিয়ে খাই, এখন ফলের সঙ্গে ফাইবার থাকে। তো এখন রস যখন করি তখন ফাইবারটা থেকে আমরা রসটাকে আলাদা করে, এটা একেবারে চিনির সিরাপ হলো, মানে ফ্রুক্টোজের সিরাপ আর কি। তো এখন হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপটা কিন্তু এখন বেশিরভাগ প্রসেস ফুডে দেওয়া হয়, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ। বা যারা ফলের রস খাচ্ছে বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ফলের রসগুলো খাচ্ছে, তো ফ্রুক্টোজের কারণে অনেকেরই ফ্যাটি লিভার হচ্ছে, কারণ ফ্রুক্টোজ কিন্তু আসলে লিভারে গিয়ে আপনার লিভার শুধু ব্যবহার করতে পারে ফ্রুক্টোজ। ধরেন আমরা সারাদিন না খেয়ে আছি, এখন আমার মাসেল গ্লুকোজকে মানে গ্লুকোজ খাচ্ছে, এখন শরীরের প্রায় সব সেলই গ্লুকোজ থেকে শক্তি তৈরি করতে পারে যদি সে সুস্থ থাকে আর কি।
কিন্তু ফ্রুক্টোজ শুধু লিভারে ব্যবহার করে। ধরেন আপনি দৌড়ালেও ফ্রুক্টোজ বার্ন হবে না, আপনি মানে রান করলে ফ্রুক্টোজ বার্ন হবে না। এই জন্য দেখবেন অনেক রানারের ফ্যাটি লিভার আছে, দোজ দে আর অ্যাক্টিভ, মানে এমনকি অ্যাক্টিভ প্লেয়ারদের ফ্যাটি লিভার থাকতে পারে, অনেক চিকন লোকের ফ্যাটি লিভার থাকতে পারে। হ্যাঁ, তাই এই ফ্যাটি লিভারটা, তো এটা আসলে অনেকেই দেখবেন মানে খুবই হেলথ সচেতন, খুবই কনসাস, কিন্তু সে ফলটা পবিত্র মনে করে একটু বেশিই খেয়ে ফেলে। সে মনে করে এটা তো ভালো ফ্রুটস, হ্যাঁ ফ্রুটস, এখন কোন ফ্রুটস খাবে খাবে না, তো যাই হোক সেটা অনেক বড় আলোচনা। তো আমরা যেটা বুঝলাম যে আমরা কোনো ফলের রস খাবো না এই কারণে। এই ফ্রুক্টোজটা গেলে ওই হঠাৎ করে আমার ইনসুলিন রেসপন্স যদি ওরকম নাও হয়, আমার আলটিমেটলি যে লিভারের যে কার্যক্ষমতা, ফ্যাটি লিভার হতে হতে ধরেন গ্রেড 1 2, এবং ফ্যাটি লিভার থেকে হচ্ছে ন্যাশ, নন অ্যালকোহলিক স্টেটোহেপাটাইটিস, এটা একটা ইনফ্লামেটরি কন্ডিশন। তো হেপাটিক সেলগুলো সাফার করে। এখন লিভার তো আপনার মেটাবলিজম করবে, তা এখন লিভার যদি কোনো কারণে সমস্যাগ্রস্ত হয় তাহলে টোটাল মেটাবলিক সিস্টেমটা আমার মানে ভেঙে পড়বে। এখন এই মেটাবলিক ডিজিজগুলো 60-70টা রোগ হচ্ছে আমার মেটাবলিক ডিজিজ, তার ভিতর ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, ফ্যাটি লিভার ইটসেলফ নিজেই এটাও একটা মেটাবলিক রোগ, তারপরে অ্যাথেরোস্ক্লেরোসিস, সেখান থেকে ব্লক, সেখানে রিং পরানো, বাইপাস করানো, এমআই হয়ে অনেকে মারা যাচ্ছে, বা ব্রেন স্ট্রোক করছে, প্যারালাইসিস হয়ে সারা জীবন কাটাতে হচ্ছে, অথবা মারা যাচ্ছে, অথবা অনেক দিন সাফার করতেছে। তো এই যে রোগগুলোর যে মূল কারণগুলো, এই জন্য আমরা শরবত কোনো ভালো চয়েস হবে না। প্রিয় দর্শক, এত বিস্তারিত বলার উদ্দেশ্য এই যে আমরা টিভি চ্যানেলগুলোতে প্রোগ্রাম করলে এত বিস্তারিত বলা যায় না, এই জন্য আমরা চাচ্ছি যে আপনারা যেন ব্যাখ্যাটা বুঝেন, যাদের ধৈর্য আছে তারা দেখবে, পুরোটা শুনবে, বুঝবে কেন নিষেধ করতেছে, নাইলে বলবে উনি ফলের রস খেতে নিষেধ করলেন, উনি খুব খারাপ মানুষ। হ্যাঁ, তো এই কারণে এখন এইভাবে ধরেন আপনি খেজুর, হ্যাঁ খুবই পবিত্র, কিন্তু যেমন অনেকেই মনে করে খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ, ঠিক আছে, তা এটা কিন্তু যারা আমরা সুস্থ মানুষ তারা আমরা খেজুর খাবো, এবং এটা অত্যন্ত পুষ্টিকর। স্যার একটা কথা আছে কিন্তু, আমাদের নবীজি খেজুর খেতেন, ওনার কি ডায়াবেটিস ছিল, ওনার কি মেদভুঁড়ি ছিল, বা সেটা তো ছিল না, আমরা এটা কিন্তু একটা হ্যাঁ, আমরা মানে সুন্নাহ মানে, কিন্তু নবীজি কেন খেতেন, আমি খেজুর খাওয়ার সুন্নাহ মানে, কিন্তু আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্ট্রাগল গুলো করেছেন, ওনার বাসায় কতদিন চুলা জ্বলেনি, তারপরে উনি এমনকি এমন পরিস্থিতি হয়েছিল যে অবরোধ করা হয়েছিল, খাবার পাওয়া যাচ্ছিল না, গাছের বাকল পাতা চিবিয়ে মানে খাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। খন্দকের সময় উনি পেটে পাথর বেঁধে উনি খন্দক খনন করেছেন, আমার প্রিয় নবী। এবং অনেক সাহাবী তারা যুদ্ধ করতে গেছেন, একটা খেজুর কয়েকজন ভাগ করে খেতে হয়েছে, এবং কেউ খেজুরের বিচি পেয়েছে, ওই বিচি চুষেই সে যুদ্ধ করেছে এবং জয়লাভ করেছে। তো এই যে মানে খেজুর খাওয়ার জন্য তাকে যে কায়িক শ্রম করা দরকার, সোজা কথা হলো খেজুর খাওয়ার জন্য তাকে পুরো সুন্নাহ মানতে হবে। সেখানে তো এখন অনেক কথা আসবে যে 3/1 খেতে হবে, হালাল তৈব খেতে হবে, হ্যাঁ আরো অনেক প্রসঙ্গ চলে আসবে। অনেকে আবার বলে স্যার গ্লাইসেমিক ইনডেক্স অনেক কম খেজুরে, ফাইবার আছে এই জন্য এটা হচ্ছে, হ্যাঁ আমরা বলছি যাদের ডায়াবেটিস নেই বা যাদের ইনসুলিন নরমাল, ইনসুলিন লেভেল 4-5 আছে, যাদের সুগার 5-6 এর ভেতরে আছে, এবং খেজুর খাওয়ার পরও সুগার বাড়ে না, আর হচ্ছে হোমায়ার 1-এর কাছাকাছি আছে, 0.5 to 1.5 বা অন্তত 2-এর নিচে আছে, ট্রাইগ্লিসারাইড 90 বা অ্যারাউন্ড আছে, 80 থেকে 100 মানে 90 অ্যারাউন্ড আছে, এরা খেজুর খাবে, তারা উপযুক্ত। হ্যাঁ, হয়েছে কি প্রিয় দর্শক, মানে তৈব খাবারের সংজ্ঞার ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা হলো খাবার তৈব, কিন্তু আপনি বা আপনার শরীর কি তৈব আছে কিনা। হ্যাঁ, এখানে একটু ব্যাপার আছে বোঝার, সেটা হলো যে আমার শরীরের ভিতর যদি জঞ্জাল জমানো থাকে তাহলে ওটা আগে ক্লিন করা দরকার। আমার ফ্যাট যদি বেশি থাকে, স্টোরড ফ্যাট, যেমন লিভারে অনেক চর্বি আছে, এখন ফ্যাটি লিভারের রোগী তো খেজুর খেতে পারবে না, বা তার কোনো ফলই খেতে পারবে না, আবার লিভার ক্লিন হলে সে আবার পারবে। হ্যাঁ, তাহলে আগে আমার দরকার হচ্ছে ওই ফ্যাটি লিভারটাকে ক্লিন করা, বা আমার অতিরিক্ত জমে থাকা চর্বিটাকে আগে বার্ন করা। তা তাদের যদি প্রথম থেকেই ওই যে বললাম লাইফস্টাইল ঠিক থাকতো, তাহলে সে সারা জীবনই খেতে পারতো, কোষে ওভারলোড না করলে। তো কোষে ওভারলোড করাতে এই প্রবলেমটা হচ্ছে। তো এখন খেজুর যারা সুস্থ তাদের জন্য চমৎকার, সে খেজুর দিয়ে ইফতার করতে পারে। তারপরে আমাদের আরও অনেকগুলো অপশন আছে, যেমন চিয়া সিড ভিজিয়ে রাখেন, তারপর একটু ডাবের পানি যদি অ্যারেঞ্জ করা যায়, যাদের সামর্থ্য আছে, ডাবের পানি হচ্ছে চমৎকার, যেখানে আমার সব ইলেকট্রোলাইটগুলো ব্যালেন্স হচ্ছে। ডায়াবেটিস পেশেন্টরা খেতে, হ্যাঁ, কচি ডাব সবাই খেতে পারবে এবং খেতে হবে, এমনকি খেলে যদি তার সুগার একটু বাড়েও তবুও খেতে হবে। কেন? কারণ আছে, কারণ হলো
সে যখন আমাদেরকে ফলো করে, আচ্ছা। এখানে একটু বোঝার বিষয়, তখন তার তো আমরা ফল স্টপ রাখছি বিকজ অফ তার ওই যে খেজুর খেলেও বা ফ্রুক্টোজ ঢুকলেও তার প্রবলেম হচ্ছে, হুম, যেহেতু তার ফ্যাটি লিভার আছে অথবা তার ট্রাইগ্লিসারাইড বেশি আছে। ট্রাইগ্লিসারাইড কিন্তু ফ্যাটি লিভারের সাথে সরাসরি সম্পর্কিত, হ্যাঁ, আচ্ছা। বা তার সুগার বেশি আছে বা ইনসুলিন বেশি আছে, এই ধরনের তার ফ্রুটস নিষেধ করা হচ্ছে। তো এখন তাকে ভালো শাকসবজি যেমন খেতে হবে, তেমনি একটা কচি ডাবের পানি মাস্ট খেতে হবে, না হলে পটাশিয়ামের ঘাটতি হতে পারে। জি, তো সেটা একটা সিরিয়াস প্রবলেম হয়ে যাবে। পটাশিয়ামের ইলেক্ট্রোলাইট। ঘাটতি হলে সে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে, সে এটা সাফার করবে। জি, এবং পিঙ্ক সল্ট মেশানো অল্প পরিমাণ পানি খেতে হবে। এখন এই পিঙ্ক সল্ট এখানে 84 রকমের মিনারেলস আছে এবং আমাদের কাছে খুব ভালো পিঙ্ক সল্ট আছে এবং আমরা রমজান উপলক্ষে সকল প্রোডাক্টে 10% ডিসকাউন্ট দিচ্ছি। জি, এবং যারা ওয়েবসাইট অ্যাপসের মাধ্যমে অর্ডার করবে তারা পাবে 12% ডিসকাউন্ট এবং আমাদের হেল্পলাইনে তারা কথা বলে নিতে পারবে 09678242404, এখানে কল দিয়েও তারা অর্ডার করতে পারবে, বা এই প্রোগ্রামটি যেখান থেকে দেখছে ওখানেও তারা মেসেজ করতে পারবে। তো যাই হোক, এই পিঙ্ক সল্ট মানে ডিটক্স ওয়াটার, যেমন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা পানি যে খাবো কোন পানি খাবো। এখন এক হচ্ছে আপনি মিনারেল ওয়াটার, তো এখন সবাই কিন্তু মিনারেল ওয়াটার কিনতে পারবে না, অনেক দাম কিন্তু মিনারেল ওয়াটার। আমরা বাজারে যেটা পাই ওটা ধারে কাছেও না, হ্যাঁ, এক একটা মিনারেল ওয়াটার বোতল কিন্তু অনেক দামি, 800-900 টাকা, 1200 টাকা, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, অনেকে জানেও না এটা। তো আমরা যেটা করব যে রিভার্স অসমোসিস যে ফিল্টার, সেইখান থেকে আমরা যে পানিটা পাচ্ছি ওটা একেবারেই বেশি বিশুদ্ধ, খুব খাঁটি। না, আবার আমরা পানি ফুটে আবার ফিল্টার করি, এটাও কিন্তু আছে স্যার। হ্যাঁ, এটা আবার আছে, হ্যাঁ, এটাও আছে, এটাও আছে, তবে পানিকে পুড়িয়ে ফেলানো যাবে না। যারা ফোটাচ্ছি তারা কিন্তু অল্প ফোটাতে হবে। আচ্ছা, এবং মনে রাখবেন পানিকে ফোটালেও কিন্তু মানে এই যে একটা হাই হিটেও কিন্তু তার যে প্রয়োজনীয়, অবশ্য কোন পানি ফোটাচ্ছে সেটা হচ্ছে যে বিষয়, হ্যাঁ, কোন পানি ফোটাচ্ছে। তো আমার কথা হচ্ছে যে আমি যেটাই মানে ফিল্টার করছি, করার পরে দেখা যাচ্ছে যে ডিস্টিল ওয়াটার পাচ্ছি, মানে খুবই বিশুদ্ধ, মানে ওখানে কোনো মিনারেলও নাই, জি, কিছুই নাই, মানে একেবারেই মানে বেশি খাঁটি। তো অত খাঁটি আমাদের সহ্য হবে না। তো এই জন্য আমরা এটাকে একটু কি করব, ওই যে ডিটক্স ওয়াটার, প্রিয় দর্শক, আমরা আপনি ডিটক্স ওয়াটার করেন? জি স্যার। আপনি কিভাবে করেন একটু বলেন স্যার, তাহলে? কাচের বোতলের ভিতরে হ্যাঁ, তারপরে আমরা একটু লেবু, হ্যাঁ, একটু আদা, পুদিনা মানে পাতা, এভাবে ধনে কেটে, পাতা হ্যাঁ, স্লাইস করে স্লাইস কেটে করে, হ্যাঁ, একটু 6 ঘন্টা ভিজায় রেখে হ্যাঁ, বা 3 কিছুক্ষণ ঘন্টা ভিজায় বা রাখলেন, 3 ঘন্টা হ্যাঁ। ভিজিয়ে তারপরে এখানে আরো অনেক কিছু অনেকে অ্যাড পিঙ্ক সল্ট করতে দিয়ে পারে, আরো যেমন অনেক কিছু করতে পারে। হ্যাঁ, যেমন আপনার মালটা, হ্যাঁ, মালটা, হ্যাঁ, তবে আবার ওই বাজারের মালটা কিন্তু আবার এটাকে পবিত্র কেমিক্যাল করে তো নিতে স্যার। হবে, জি, হ্যাঁ, এটা মুশকিল আছে। জি, তা আরো অনেক কিছু দেওয়া যায়, জি। তো দিয়ে যাক মানে যে যেভাবে পারে করলো, যার যতটুকু সামর্থ্য হুম, আছে আর্থিক সেটা করলো, করে ওখানে ওই পানিটার সাথে একটু পিঙ্ক সল্ট, পিঞ্চ অফ জি, জি। পিঙ্ক সল্ট দিবে, তাহলে এটা মিনারেল ওয়াটারের মতো কাজ করবে। তাহলে এটা চমৎকার একটা বুদ্ধি। তো ওই স্যার, পানি আরেকটা ওটা, হ্যাঁ, কনফিউশন আছে যে সবকিছুর মধ্যে কিন্তু আমরা পিঙ্ক সল্ট দিচ্ছি। অনেকে হ্যাঁ। বলছে যে লবণ বেশি খাওয়া হয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন হয়ে যাবে, শরীর এই বিষয়ে কনসেপ্টটা কতটুকু? ডিহাইড্রেশন হবে না, রিহাইড্রেশন হবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যে লবণটা আমার শরীরের ভিতরে পানি ঢুকাতে সাহায্য করে। আচ্ছা, এই জন্য আমরা আগে ওই যে অ্যাথলেটদেরকে বলতো সুগার লোড করে হুম, দৌড়াতে যেত, হুম, এখন তারা সল্ট লোড করে দৌড়াতে যায়। এটা আচ্ছা, আচ্ছা, অনেকেই জানে না। আমরা তো রানিং যখন করতাম আমরা সল্ট লোড করে যেতে হতো, সল্ট লবণটা পানি ধরে রাখে। আচ্ছা, তবে যাদের ইনসুলিন বেশি হুম, তাদের তো মনে করেন যেই লবণই খাক তার তো লবণ ধরে রাখবে ইনসুলিন। হুম, এই জন্যে আমরা কি বলছি, তাকে ইনসুলিন কমাতে হবে। এই জন্যে তাকে ভাত, রুটি, ফল, দুধ, চিনি, মিষ্টি এই জাতীয় জিনিসগুলো অ্যাভয়েড করে তাকে সবজি, ডিম, মাছ, মাংস এগুলো খেতে বলছি ইনসুলিন কমানোর জন্য। যখন ইনসুলিন কমবে তখন কি হবে, তখন ওই যে ইনসুলিন কমার ফলে যে অতিরিক্ত যে পানিটা জমা ছিল এটা তো বেরিয়ে যাবে। জি, এখন আপনি যদি প্লেন পানি মানে হুম, পান করেন, তাহলে বেরিয়ে যে যাচ্ছে ওখানে কিন্তু ইলেকট্রোলাইট সহ যাচ্ছে সব কিছু। আচ্ছা, ওখানে সোডিয়াম যাচ্ছে, ক্লোরাইড যাচ্ছে, পটাশিয়াম যাচ্ছে, ওখানে সব চলে যাচ্ছে। হুম, তখন দেখা যাবে যে তার সোডিয়াম এবং ক্লোরাইড, লবণ, হুম, এখানে দেখা যাচ্ছে যে তার কমে যাবে, হাইপো হয়ে যাবে, মানে হুম, সোডিয়াম কমে যাবে, বুঝতে পারছেন? হুম, তারপর ক্লোরাইড কমে যেতে পারে, পটাশিয়ামও কমে যেতে পারে ওই যদি ডাবের পানি না খায়। এই জন্যে আমরা যারা আমাদের পরামর্শ মানবে আমরা শুধু তাদেরকে বলছি, জি, যাদের ইনসুলিন বেশি তাদের গাদাখানিক লবণ খেতে বলছি না। আমরা বলছি যারা আমাদের ফলো করছে, তারা আমাদের নিয়ম মানছে, তাদের সুগার লেভেল কমছে, তাদের ইনসুলিন লেভেল কমছে, ও জমে থাকা সব পানি বেরিয়ে যাচ্ছে। এই দেখেন না, আমাদের ফলো করে অনেকে বলে যে 1 সপ্তাহে আমার 5 কেজি ওজন কমেছে, যাদের জি, অনেক ওজন বেশি। তো হুম, 5 হুম, কেজি তো আর ওজন কমে না, ওর তো পানি গেছে, পানি বাইরে গেছে, গেছে জি, শরীর থেকে অতিরিক্ত। এখন পানিটা কিন্তু লবণ সহই যাচ্ছে। এখন আপনি যখন লবণ খাবেন না তখন কি হবে জানেন? তখন বসা থেকে দাঁড়ালে চক্কর দিয়ে মাথা ঘুরে তিলিং করে পড়ে যাবেন, আচ্ছা, চিৎপটাং। হুম, হ্যাঁ, তো এটা অনেকে বুঝে না।
আর বেশি তো কিছু খাওয়া যায় না। লবণ কি বেশি খাওয়া যায়? না, মানে ওদেরকে বলবো যারা বলেছে লবণ বেশি খায়, তো লবণ কি করে বেশি খায় আমাদের খেয়ে দেখাক। ওরে বলবো কয়েক মুঠ লবণ খাও, দেখো। আর একটা বিষয় অনেকেই জানে না, যাদের ইনসুলিন নর্মাল, সুগার নর্মাল, যাদের মেটাবলিক হেলথ ভালো আছে, তাদেরকে আপনি যদি লবণ জোর করে এক মুঠ খাওয়ানো, তার প্রেশার একটু বাড়বে না, কোনো প্রবলেমই হবে না। কারণ কিডনি আছে কেন, এগুলো বাইরে বের করে দিবে সব। হ্যাঁ, বাট আমরা কেন কিডনিকে লোড দিতে যাব, মানে কথার কথা বললাম আর কি। মানে আর অতিরিক্তর ভিতরে আমরা কোনোদিন নাই, আমরা হচ্ছে 3 ভাগের 1 ভাগ। আমরা সবসময় পরিমিতি বোধের ভিতরে আছি। যারা বলবে বেশি, তারাই জানে না, তারাই জানে না, তো তাদেরকে আবার শিখতে হবে। এখন আমরা বোঝা গেল কেন লবণটা খেতে বলছি, যে আমার সব চলে যাচ্ছে, পানি প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, আমি যদি না খাই আমি সাফার করব। এবং অনেকে এই ভুল করেছে, করে মাথা ঘুরিয়ে পড়েছে, দোষ হয়েছে আমার, আমার বদনাম হয়েছে। কিন্তু সে কি করছে, সে আমাকে ফলো করছে, সে ভাত খানা, রুটি খানা, ফল খানা, দুধ খানা, হ্যাঁ। আর আমি যে পিঙ্ক সল্ট খেতে বলছি তা খায়নি, সে ভাবছে আমি প্রেশারের রোগী, আমি তো লবণ খেলে মাথা ঘুরে পড়ব। তারপরে সে বলছি দেশি মুরগি খেতে, সে খায়নি, সে খাইছে ফার্মেরটা। তারপরে আমি যে বলছি এমসিটি খেতে, ঘি খেতে, সে বাজারের ভেজাল ঘি এনে খাইছে। তারপরে ভিনেগার একটা কিনছে, নকল পড়ছে, নকল ভিনেগার খাইছে। তো সব উল্টাপাল্টা করছে, কিন্তু সে ভাবছে সে আমাকে ফলো করতেছে। মানে আমার খুব ভক্ত, হ্যাঁ, সে ভাবছে আমাকে ফলো করতেছে, আসলে সে বুঝে নাই। তো ওই যে লবণ মেশায়নি, তারপর ডাবের পানি খায়নি, যে ডায়াবেটিস বেড়ে যাবে, লবণ খায়নি প্রেশার বেড়ে যাবে, কুসুম খাইতে ভয় পাইছে যে প্রেশার বেড়ে যাবে, কুসুম ফালায় দিছে, ওই যে ওই মানে সে মিক্সিং করে ফেলছে, দুই নৌকায় পাড়া দিছে। তো মাথা ঘুরে পড়ছে যথারীতি, বদনাম হয়েছে আমার, যে ওনাকে ফলো করে মাথা ঘুরে পড়ছে। ওদিনও এক বোন দেখবেন কমেন্ট করছে যে উনি দেখছে একজন ভিনেগার খেয়ে পেটের সমস্যা হয়েছে, তো এখন নকল ভিনেগার খেলে পেটের সমস্যা হবে। এই জন্য তো আমরা এই ভিনেগার আনছি। তো যাক, আমাদের যে অর্গানিক ভিনেগারগুলো এখনও অ্যাভেলেবেল আছে, বিশেষ করে কোকোনাট সিডার ভিনেগার, এটা আমরা অনলাইন অফলাইন সবখানে অ্যাভেলেবেল আছে, 10% ডিসকাউন্ট আছে। আর অ্যাপেল সিডার ভিনেগার শুধু ফিজিক্যাল শোরুমগুলোতে আছে, কিন্তু অনলাইনটা এখন অ্যাভেলেবেল আপাতত নয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে সবাই এটা করবে না, যারা বুঝবে তারা করবে। এখন দেখেন, ভিনেগার গ্যাস্ট্রাইটিসের রুগী যদি খায় তাহলে পেট জ্বলবে, আর যদি আলসারের রুগী খায় তাহলে পেট ব্যথা শুরু হয়ে যাবে, সিরিয়াস সাফার করবে। মানে আপনি অ্যাসিড দিয়ে দিলেন ক্ষতর ভিতরে, কেমন হলো? তো এই জন্য তো সবাই তো আর এইভাবে না মেনে, সবচেয়ে ভালো 0967824240, এখানে কল করুন। আমাদের বিনামূল্যে ডাক্তার আছে, আমাদের পুষ্টিবিদ আছেন, আমার সেশন আছে। তারপর হচ্ছে আমাদের এখানে বাসায় গেলেও আপনি সমস্যায় পড়লে যোগাযোগ রাখতে পারবেন, হেলথ কোচ আছে, ওনারা আপনাকে খোঁজখবর রাখবেন। তারপর কি কি ব্যায়াম, শ্বাসের ব্যায়াম ট্যায়াম সব শেখানোর ব্যবস্থা এখানে আছে। সব এগুলো সব ফ্রি সার্ভিস, অনেকে জানে না। আর রমজানে কিন্তু বোন আপনি একটু জানেন কিনা যে 30% ডিসকাউন্ট চলতেছে টেস্টে, এবং সঙ্গে আবার প্ল্যানার পাচ্ছে, তো ডিসকাউন্ট গিয়ে দাঁড়াচ্ছে প্রায় 45%-এর মতো। প্লাস আবার সব ডাক্তার এগুলো তো ফ্রি পাচ্ছে। তো যার ফলে এটা একটা সুবর্ণ সুযোগ। আর রোগ মুক্তির জন্য তো রমজান, 30টা রোজা যদি শুধু খাবারটা আমাদের অন্তত সে ঠিক করে মানে খায়, তাহলে তার যে কোনো রোগ 60-70টা রোগ ভালো হয়ে যেতে পারে। এটা সত্যি স্যার, রমজান এবং জেকে লাইফস্টাইল যদি অতপ্রতভাবে আসলে এবং এটা যদি এর মেল বন্ধনটা যদি তারা না বোন, আসলে ঘটনাটা হয়েছে কি যে আসলে আমাদের অনেকেই এটা বুঝে না। হ্যাঁ, আমি বলি মিল বন্ধনটা কোথায়, মানে রোজার মাধ্যমে আমাদের যত রোগী ভালো হয়েছে, মেডিসিন কিন্তু রোজা, এটা অনেকে বুঝে না। মেডিসিনটা হচ্ছে রোজা, মানে কি কোষ পরিষ্কার করছে রোজা, ইনফ্লামেশন কমাইছে রোজা, হ্যাঁ, ডিটক্সিফাই করছে রোজা, ফ্যাট বার্ন হয়েছে রোজা রেখে, মানে তার ওই যে ইনসুলিন রেজিস্ট্যান্স ভালো হয়েছে রোজার মাধ্যমে। কিন্তু এখন তো সে ইফতারে একটা খাবার খেতে হবে, আমরা শুধু তাকে বলছি যে রোজার উপকারিতা নষ্ট হয় এমন খাবার যেন সে না খায়। তাহলে শরবত হচ্ছে একটা, বা অ্যাডেড সুগার, সেটা হলুদ হোক, লাল হোক, বা রস হোক, বা লিকুইড, এটা হলো একটা বোম অফ সুগার। মানে তোমাকে বোমা মারে দিলাম, যে তুমি সারাদিন যে তুমি অটোফেজ হলো, তোমার যে ডিটক্সিফিকেশন হলো, তোমার যে প্রদাহ কমলো, তোমার যে ফ্যাট বার্ন হলো, এই পুরো উপকারটাকে একেবারে মেরে দেওয়ার জন্য, মানে ওই উপকারটাকে ধ্বংস করে দেওয়ার জন্য মনে করেন একটা বোমা মেরে দিলেন আপনি। এই জন্যে এই লিকুইড যারা খাচ্ছে, মানে পানীয় হিসেবে, তারা চরম ভুল করছে। সো স্যার, তো ওটা গেল যে আমরা ডায়াবেটিস পেশেন্টরা ভিনেগার পানি, বেকিং সোডা, হলুদ বুস্টার এগুলো খেলো, আর যারা ডায়াবেটিস না, যাদের তারা সুস্থ মানুষ, তারা মধু দিয়ে খেলো। অনেক অপশন আছে। আমি অপশন বলতে গেলে মনে করেন যে অনেক, যেমন ধরেন
আমরা যেমন চিড়া খাই, ঠিক জি আছে? তো জি এখন সমস্যা হচ্ছে চিড়া কিন্তু চমৎকার, হুম সমস্যা হলো অন্য জায়গায়। হুম চিড়াটা যে ধান থেকে হয়েছে, ধানটা জেনেটিক্যালি মডিফাইড কিনা, হুম সেটা কেমিক্যাল পেস্টিসাইড বা কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে উৎপাদিত কিনা, জমিতে হেভি মেটালের পরিমাণ কেমন। হুম তারপর আবার দেখা যাচ্ছে যে সাদা চিড়া কিন্তু আসলে ওই সাদা ভাতের মতোই, জি জাস্ট চ্যাপ্টা করা হয়েছে হুম এটাকে। হুম আর লাল চিড়াগুলোও আসলে দেখতে হবে কেমিক্যাল মুক্ত কিনা এবং হুম হাইব্রিড হুম কিনা, জাত হুম ঠিক হুম আছে কিনা। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কাছে আছে অর্গানিক, অর্গানিক সার্টিফাইড অর্গানিক, হ্যাঁ, ইউএসডি অর্গানিক সার্টিফাইড অর্গানিক স্টিল কার্স হুম ওটস। হুম তো ওই ওটস দিয়ে আমরা কিন্তু ওই যে ভিজিয়ে রাখতে পারি ওটসটা। হুম এবং যারা একটু সচ্ছল তারা একটু ডাবের পানিতে ভিজিয়ে রাখবে, মানে একটু প্রথমে হুম হুম পরিষ্কার করে একটু ডাবের পানির সাথে ভিজাবে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন? জি বা জি পরে ডাবের পানি অ্যাড করা যায়, আচ্ছা বা একটু আচ্ছা ভিজিয়ে রাখলো, হুম ভিজিয়ে রেখে পরে এখানে একটু ডাবের পানি অ্যাড করলো, হুম সাথে ওই যে ডাবের যে নারকেলটা ওখানে একটু অ্যাড করলো, হুম হুম তারপর অল্প একটু মধু দিল, হুম হুম ঘরে বানানো একটু টক দই দিল, একটু পিঙ্ক সল্ট দিল, হুম হ্যাঁ, কয়েকটা খেজুর এরকম মানে ফালি কেটে ফালি করে দিল জি 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 কেটে কেটে দিল, হ্যাঁ, মজার তারপরে একটা ফ্ল্যাক্সিড, হুম হ্যাঁ, হুম এটাকে দিল, একটু পিঙ্ক সল্ট দিল, বুঝতে পারছেন? স্যার আপনার হ্যাঁ, ফ্ল্যাক্সিডটা কিন্তু অনেক খুবই চমৎকার একটা হ্যাঁ, একদম ফ্ল্যাক্সিড গোল্ডেন কালার ওমেগা খুব থ্রি, মজা শুধু হুম শুধু ফ্ল্যাক্সিড আমাদের হুম যেটা, এটা আমার অনেক বছর লেগেছে। হুম আমরা তো ফ্ল্যাক্সিডের দাবি ছিল প্রায় ৫ বছর আগে থেকে, হুম হুম অ্যাবাউট 5 ইয়ার্স। হুম হুম আমাদের 5 বছর সময় লেগেছে ফ্ল্যাক্সিড আনতে, বিকজ হুম আমরা ওই মানটা খুঁজতেছিলাম। হুম না, আমি চাই যে আমাদেরকে আমাদের যারা পেশেন্ট হুম তারা তো সুস্থ হচ্ছে, জি জি তো তারা সুস্থ হয়ে আমাদের জন্য দোয়া করে, তো তাদের দায়িত্ব আমার। হুম তারা যদি কোনো মানে উপকার সঠিকভাবে না পায় সেই দায়ও আমার। হুম তো এই জন্যে আমি সবসময় চেষ্টা করি বিশ্বের সেরা একটা জিনিসকে মানে আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। তো এই জন্যে এই যে আমাদের যে ফ্ল্যাক্সিড, এটা ওমেগা থ্রির একটা সোর্স, ভালো গুড ফাইবার, এটা হুম গোল্ডেন, এটা আপনার মানে যখন ইয়া করবেন, মানে এটা কিন্তু গুঁড়া করে নিতে হয়, হ্যাঁ, হুম হুম গুঁড়া করে দিলে পরে ব্যাস আপনি অনেক চমৎকার একটা চমৎকার হুম একটাই হলো। হুম তার সঙ্গে দেখেন আপনার যাদের মেইনটেনিং এ আছে, হ্যাঁ, হুম ওখানে কিন্তু আবার চিয়া সিড গুলো হুম ভিজিয়ে এটাও দিতে পারেন। হুম তা এর চেয়ে চমৎকার ইফতার আর কি আর আছে, কিছু হ্যাঁ, এবার এর চেয়ে তো আর হুম কিছু নাই। তো এরকম এটা একটা অপশন বললাম, এরপর আরো আছে। জি প্রথমে আমরা পানীয়ের অংশ তো আপনি বলেই ফেলছেন হুম যে এখানে গ্রিন জুস হতে পারে, জি তারপর ডিটক্স ওয়াটার উইথ পিঙ্ক সল্ট হতে পারে, হুম হলুদের পানি হতে পারে, হুম লেবুর রস হতে পারে, হুম ভিনেগারের পানি হতে হুম পারে, একটু লেবুর রস, একটু আদার হুম রস, একটু পিঙ্ক সল্ট, এটা হতে হুম পারে, হ্যাঁ, তারপরে বেকিং সোডা হতে পারে, অনেক কিছুই হতে পারে, হ্যাঁ, যার যেটা দরকার, মানে আমি অনেকগুলো অপশন জি দিয়ে জি রাখলাম। প্রচুর অপশন জি হ্যাঁ, কেউ চাইলে মাচা যে পাউডারটা হুম আছে হুম সেটা নিতে পারে, বা হুম কেউ চাইলে ইফতারে একটু গ্রিন টিও রাখতে পারে, হুম সেটা তার ব্যাপার। হুম তাহলে এটা গেল একটা কার্বোহাইড্রেটের সোর্স যারা মেইনটেনিং হুম হুম করছে, কিন্তু যারা মেইনটেনিং করছে না তাদের জন্য অনেকগুলো সালাদ, যাদের হুম সামর্থ্য আছে অ্যাভোকাডো সাথে হুম ডিমে স্লাইস করে করে হুম দিয়ে হুম সালাদ, তারপরে যে অলিভ অয়েল দিয়ে, হুম হ্যাঁ, ওখানে ড্রেসিংটা দিল, হুম ড্রেসিংটা করলো আর কি, হুম সালাদের ড্রেসিংটা দিয়ে আপনি চমৎকার একটা সালাদ আইটেম হলো, হ্যাঁ, ডিম থাকলো ওখানে, প্রোটিন হুম ওখানে, ভালো ফ্যাট আছে ওখানে, জৈতুনের হুম তেল আছে আমাদের কাছে কিন্তু, ইউএসডি অর্গানিক সার্টিফাইড, হ্যাঁ, সেন্ট্রিফিউগাল এক্সট্রাকশন, এক্সট্রা ভার্জিন, হ্যাঁ, ফার্স্ট কোল্ড প্রেসড, হ্যাঁ, যে জৈতুনের তেল মানে জয়তুনের তেল অলিভ অয়েল, হ্যাঁ, এটা চমৎকার একটা 53 বার স্যার কোরআন হ্যাঁ, কোরআনে হ্যাঁ, বলা আছে 53 বার 53 বলা বার আছে আছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ, যে জয়তুনের তেলের কথা হ্যাঁ, তো হুম এই যে তেলটা হুম দিবে, হুম এই জয়তুনের তেলটাকে দয়া করে প্লিজ হুম যারা আমাদের ফলো করেন, অনেক দামি জিনিস, হুম এটাকে রান্না করে দয়া করে ধ্বংস করবেন না। জি রান্না যাবে না তা বলছি না, কিন্তু ধ্বংস করেন না, কারণ এটার উপকারিতা পেতে হলে আপনাকে এটা উপর দিয়ে দিতে হবে। রান্নার যেটা আমাদের কোকোনাট অয়েল আছে, হ্যাঁ, যে কুকিং কোকোনাট অয়েল, এটা কিন্তু আমরা এখন 5 লিটারও আছে, হ্যাঁ, যাতে যাদের ফ্যামিলি বড় তারা নিতে পারে, এবং রমজানে তো আমরা বললেও মানুষ কেউ আছে বাজি বাজি খায়, হ্যাঁ, না তাদের জন্য একটা অপশন আর কি। এটাই স্যার ভাজা বাচ্চারা পোড়ার থাকে, বিষয়টা স্যার একটা এখন অনেকে বলছে যে যারা মেনটেন করছে মানে আমরা যে কে লাইফস্টাইল মেনটেন করছে বাচ্চাদেরকে কোনোভাবেই মানে তাদের একটু লাগছে বেগুনি পেঁয়াজু হ্যাঁ, এটা এটা হচ্ছে কি, এটা যারা সুস্থ আছে হুম, তাদেরকে আমি বলবো যে আপনারা বাইরে থেকে ইফতার কিনবেন না, আচ্ছা ঘরে আপনি কোকোনাট অয়েল দিয়ে হুম, আপনি বেসনটা নিজে ভালো করে ভাঙায় নিয়ে আসবেন নিজে হুম, নিজে। তারপর বেগুন তো ভালো জিনিস, হুম, জাস্ট বাচ্চারা চাচ্ছে বা হুম, আপনার হাজবেন্ডকে বুঝাতে পারছেন না, তাকে একটু একটা দুইটা কোকোনাট হুম, অয়েল দিয়ে ফ্রাই করে দেন, হুম, দেন, অল্প হুম, খান, হুম, ক্ষতিটা কম হবে। কিন্তু বোন দেখেন, আপনি সারাদিন রোজা রাখছেন, এখন যদি আপনি ভাজাটা খান, প্রবলেম অন্য জায়গায়, এইটা শরীর থেকে পানি টানে। আচ্ছা আর যে খাবার যে পুষ্টিটা আমার যে দরকার, এই বেশি ভাজার কারণে হুম, পুষ্টিগুলো তো আর ভালো থাকে না। হুম, 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 তো এই জন্য হয় কি, আমরা মানে জাস্ট রসনা বিলাস হয় আর কি, হুম, যে আমি ইফতারিতে আমি ভাজা পোড়া খাচ্ছি। কিন্তু যারা বাইরে থেকে ভাজছে বা যারা সয়াবিন তেলে ভাজছে এবং এই তেলটাকে অনেকে রিপিটেড হিট করে, বিশেষ হুম, করে বাজারে করে, ঘরেও অনেক সময় মা বোনরা তারা
দেখা গেল পেঁয়াজ ও ভাজার তেল দিয়ে তরকারি রান্না করে, মানে না মনে যে হ্যাঁ ফেলে করে, দিব বা ফেলে কিছু দিব, করব, হ্যাঁ ওটা অপচয় দিয়ে হবে, দিবে। আমি এটা দিয়ে তরকারিতে দেই। হুম। তাহলে দেখেন একেবারে এটা হচ্ছে রিপিটেড হিটে অ্যাক্রিলামাইড তৈরি হয়। এমনিতে ওটা তো একটা নষ্ট তেল, সয়াবিন জি, জি। বা আপনার সানফ্লাওয়ার, বা অনেকে রাইস ব্র্যান্ড। বেশি টাকা দিয়ে হুম, মানে হুম, দামি বিষ খায় আর কি, হুম, হুম, সানফ্লাওয়ার, হ্যাঁ, সানফ্লাওয়ার। হুম, তারপর হচ্ছে যে রাইস ব্র্যান, হুম, হ্যাঁ, এগুলো আসলে তেল মানে প্রাকৃতিক নয়, এগুলো জি, সম্ভব জি। না, এগুলো হেক্সেন দিয়ে এক্সট্রাকশন করা হয়, এটাকে হাই প্রেসারে হাই টেম্পারেচারে এটাকে এক্সট্রাক্ট করে গাদ, হ্যাঁ, সে কালো গাদ গাদ থাকে, এটা হুম, মানে হুম, ক্রুড অয়েল, এটাকে পরে ডিউডেনাইজ করা হুম, হয়, হুম, তারপর ডিগাম করা হয়, নিউট্রালাইজ হুম, করা হয়, তারপর হচ্ছে আপনার এই যে ব্লিচ করা হয়, হ্যাঁ, ওই যে ওই কালারটা ইয়া করার জন্য আরও জি, নানান রকম কেমিক্যাল, হ্যাঁ, উইন্টারাইজ করা হয়, হুম, এগুলো করে এটা আসলে যে আমরা মানে আপনি দেখেন সবারই গ্যাসের সমস্যা এই হুম, ভাজা পোড়া খাওয়ার হুম, কারণে, অতিরিক্ত তেলে ভাজা খাওয়ার কারণে। তো যাক, আমরা যারা মেনটেনিং আছি তারা একটা দুটো খেয়ে মরে যাবে না, মানে ঠিক আছে, ইটস ওকে, বাট বুঝতে হবে যে আমার দরকার হচ্ছে তাজা পানিযুক্ত, হ্যাঁ, যাদের মেনটেনিং আছে তারা ফ্রুটস খাক, মানে দেশীয় হুম, ফল আছে, হুম, আমড়া আছে বা জাম্বুরা আছে, পেয়ারা আছে, হুম, কদবেল আছে, হ্যাঁ, বাঙ্গি আছে, তরমুজ আছে, তাদের জন্য তো খেজুর আছে, কত খাবার জি, যেগুলো খেলে তার শরীর পানি পাচ্ছে, হুম, 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 হ্যাঁ, সালাদ আছে, শসা আছে, গাজর আছে, টমেটো আছে, হুম, হ্যাঁ, লেটুস পাতা আছে। জি, তো তাদের আর কত খেতে হবে? আমি তো পানি শুধু খাই, শুধু লবণ মেশানো পানি, সেরিতে খান স্যার। ইফতারিতেও। আচ্ছা। এবার আমি দেখলাম যে হুম, গতবার আমার একটা মানে ভুল হইছে। ভুল ঠিক হুম, বলব না, মানে ভুল মানে কি, গতবার হচ্ছে যে দেখা গেল ইফতার বাসায় অনেক আয়োজন করে। সবাই করে। বাসায় ফ্যামিলিতে অনেক মেম্বার থাকে, বাচ্চারা থাকে, বাবা-মা থাকে, অনেকে অনেক জি, জি, অনেকে থাকে, মুরব্বিরা থাকে, হুম, মেহমান আসে। তো আসলে হয়েছে কি, বাসায় তো আমরা যখন ইফতার করি তো অনেক আয়োজন থাকে। হ্যাঁ? মানে মেহমান আসে অনেক সময়। তো অনেক সময় মুরব্বিরা থাকে, আবার বাচ্চারা থাকে। তো আয়োজন একটা থাকেই। তো আমি দেখলাম যে যখন আমি আ মানে ইফতার সামনে নিয়ে বসি তো খাওয়া তো হয়। হুম, হ্যাঁ? কিছু না কিছু খাওয়া হয়। তা যেটি আমি খাই হেলথিই খাইলাম, কিন্তু আমি আবার নামাজ পড়ে এসে খেতে হয়। হুম, খেয়ে আবার তারাবি পড়তে যেতে হয়। এখন প্রবলেমটা হয়েছে যে এতে করে এই ২ বার খাওয়া আমার পেটে সহ্য হয় না। মানে আমার কাছে খুব মানে টাইট লাগে এবং নামাজ পড়তেও খারাপ লাগে। তো এইজন্য এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি মানে লবণ মেশানো পানি এটা আমি মানে খেয়ে আমি নামাজ পড়তে চলে যাই। আচ্ছা। আর নামাজ পড়তে চলে যাই, আমি একটু আর্লি যেতে পারি। আগে ওই ইফতার করতে গেলে একটু দেরি হয়ই, মসজিদে হুম, গেলে দেখা যাচ্ছে। তো আর্লি চলে যাই। আর ওখানে গিয়ে নামাজ পড়ে এসে তারপর তখন আমার কাছে ভালোই লাগে। আমি যে লবণ মেশানো পানি খেলাম এতে বরং আমার মানে ভালো লাগে আরো। কিন্তু ইফতার করে গেলে কেমন জানি দুর্বল লাগা শুরু হয়। তার হুম, চেয়ে এটাই ভালো। তারপর এসে তখন আমার ক্ষুধাটা আরো জমজমাট হয়। তখন আমি মূলত ওই যে সালাদ, সবজি, তারপরে হচ্ছে ব্ল্যাক রাইস বা ওটস বা মাছ, মাংস যেগুলো খাওয়ার ওই খাবারটাই খেয়ে ফেলি। আচ্ছা। খেয়ে ফেলি। তো তখন এরপর এই যে ইফতারের খাওয়া আর মানে যে ২ টা খাওয়া হইল না। হুম, এটা আমার জন্য দেখছি এটা আমার কাছে ভালো লাগতেছে। জি, তো এইজন্য এবার এই প্ল্যান করছি যে সাহারিতেও লবণ মেশানো পানি খাচ্ছি, ইফতারেও তাই খাচ্ছি। তো আর খরচও বাঁচলো, হ্যাঁ? এখানে খরচ জি স্যার। বাঁচলো। সেহরিতে স্যার এই যে লবণ মেশানো পানি অনেকে শুধু খেলে মনে করে অনেকে এনার্জি লেভেলটা ঠিক থাকবে না, আমি না দুর্বল মনে হয়ে যাব। করে যে তা এটা না, হুম, মানে মনে করে যে আসলেই ঘটে। হুম, যেমন ধরেন যাদের ইনসুলিন বেশি, হুম, তারা যদি সাহারিতে কিছুই না খায়, তো তাহলে তার প্রায় ২২ ঘন্টা না খেয়ে থাকা হুম, এটা তার পক্ষে সম্ভব না। সে আচ্ছা, অনেক আগেই মাথা ঘুরে পড়বে। হুম, হুম, এছাড়া যাদের ধরেন এরকম সুগার রোগী আছে, যারা হুম, অনেকে ওষুধ আছে খায়, ওষুধ খায় ডায়াবেটিসের বা হুম, ইনসুলিন হুম, নেয়, তারা তো অনেকে রোজাই রাখতে পারে না। আর যদি পারেও তাহলে সাহারিতে খেতেই হবে। হুম, এবং ইফতারিতেও খেতে হবে। হুম, আবার রাতেও খেতে হবে। বেশ মানে হুম, ভালো করেই তারা খায়। এখন আমরা পারি কেন? আর ওরা পারে না কেন? হুম, কারণ হচ্ছে ইনসুলিন যদি আমার নরমাল থাকে, হুম, তখন আমি সারাদিন যে আমি খাবার গ্রহণ করছি না, হুম, কিন্তু আমার তো ফ্যাট আছে। হুম, আমার তো অনেক কিছু আছে শরীরে যেটা থেকে আমি শক্তি তৈরি করতে পারি। হুম, বডি প্রয়োজনে গ্লাইকোজেন ব্রেকডাউন করবে, হুম, সুগার তৈরি করবে। তারপর ফ্যাট থেকে সে ফ্যাটি অ্যাসিড, সেটা শক্তি হিসেবে ব্যবহার হয়। ফ্রি ফ্যাটি অ্যাসিড, কিটোন বডি, সেটা শক্তি হিসেবে ব্যবহার হয়। তো তার শক্তির দরকার হলে সেখান থেকে সে তৈরি করবে। হুম, তার প্রয়োজন হলে অটোফেজি করে নিবে, হ্যাঁ? হুম, কোনো প্রোটিন দরকার হলে সে ডিফেক্টিভ প্রোটিনকে সে রিপেয়ার করে আবার রিসাইকেল করে ভালো প্রোটিন করবে। হুম, তা আমার যা, যা দরকার অর্থাৎ খাবারের মাধ্যমে আমি যা, যা গ্রহণ করব,
তা আমার বডি সেই সব কিছু সে ভেতর থেকে নিয়ে ব্যবহার করে আমাকে সে পুষ্টি দিবে, আমাকে সে এনার্জি দিবে। আমি আমি ওই রোজা রেখে জিম করব, আমার কোনো অসুবিধা হবে না। আমি ব্যাডমিন্টন খেলবো, কোনো অসুবিধা হবে না। আমি সারাদিন লেকচার দিব, কোনো অসুবিধা হবে না। আমি এই যে এরকম মানে প্রোগ্রাম হ্যাঁ, করব, দেখছি আমরা তো হ্যাঁ, এগুলো। কোনো সমস্যা হবে না। সেটাই। না, আমি তো এখন রোজা রেখেই তো জি, সব করছি। হ্যাঁ আমরা দেখি হ্যাঁ, ব্যায়ামও করেন স্যার। আজকে সকালে ১ ঘন্টা জিম করলাম, করার পরে সেশন নিলাম, জি। হ্যাঁ, প্রায় ২.৫ ঘন্টা নাকি ২.৫ ঘন্টা বা আরও বেশি হবে। তারপরে আবার এখন এই প্রোগ্রাম কতক্ষণ চলবে জানি না। এরপরে আবার লাইভ করব। হ্যাঁ, তো এরকম চলবে। আর যদি সুযোগ পাই বলছি আবার বিকেলে খেলবো মানে আসরের পর। আসল কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে সবার জন্য সবকিছু নয়। তো যারা পারবে না তারা সাহারিতে তো কিছু খেতে হবে। জি, এখন যারা মেইনটেনিং এ আছে তারা পারবে। লবণ মেশানো পানি খেয়ে পারবে। এখন তার দরকার আছে কিনা? তাহলে কয়টা বিষয় হলো? ৩টা ব্যাপার। একদল লোক পারবে না তো খাবেই। আর আমার মতো পারবে তো সে লবণ মেশানো পানি খেয়েও চমৎকার চলতে পারবে, ফ্যাট অ্যাডাপ্টেড সে। আরেকজন হচ্ছে তার প্রয়োজন নেই, সে সেহরি খেতেই হবে আমার নির্দেশ। কেন? কে সে? সে হলো শুকায় গেছে, কঙ্কাল হয়ে গেছে, লাইফস্টাইল ফলো করছে, করে কঙ্কাল হয়েছে। বলে সেটা কি করে হলো? দেখেন, ও কখনো মাসেল বিল্ডিং এক্সারসাইজ কোনো দিন করেনি, বুঝতে পারছেন? কখনোই করতে পারে। তো সে সারা জীবন ওই অলস বিলাস জীবনযাপন সে করছে। এখন তার ওজনও বেশি ছিল, কিন্তু সে ওজনটা ছিল চর্বি জমে জমে। খেয়াল করুন, মাসেল না, চর্বি জমে জমে। তো এখন সে আসলে অত মোটাও ছিল না, চিকনাই ছিল, কিন্তু যা ছিল চর্বি। ওই চর্বি জমে সে দেখা গেল তার সেলুলার ওভারলোড হয়েছে, তার ডায়াবেটিস হয়েছে, তার অ্যাথেরোস্ক্লেরোসিস হয়েছে, তার স্ট্রেস ছিল, উচ্চ রক্তচাপ ছিল, অনেক কিছু। এখন সে আমাকে ফলো করছে, তা আমরা তাকে কি বললাম? ফ্যাট বার্ন করতে বললাম। তা এখন দেখেন খেয়াল করে, ওর ছিল কি শুধু চর্বি জমে তার ওজন, মাসেল নেই, আর হাড়গুলোও দুর্বল এবং সরু সরু। হ্যাঁ, এখন যখন সে আমাদের ফলো করে ফ্যাট বার্ন করবে তখন কি হবে? সে একটা আস্ত কঙ্কাল। তাহলে তার সেক্ষেত্রে কি করণীয় হ্যাঁ, স্যার? সেটা এই তো সেক্ষেত্রে সেই সেই কঙ্কাল। মাসলটা হ্যাঁ। হ্যাঁ, এই যে কঙ্কাল সে, তা কঙ্কাল হয়ে গেছে। এখন দোষ কিন্তু আমার না। এটা তার হলো জীবনযাপন ছিল। তার জীবন, সে কখনো মাসেল তৈরি করেনি। এই জন্যে যারাই মাসেল বানাবে না বা স্ট্রেংথ ট্রেনিং করবে না বা ওজন নিয়ে ব্যায়াম করবে না অথবা কায়িক শ্রম করবে না, যেমন মহিলারা আগে ঢেকি পাড়াইতো, আগে বড় বড় কলস নিয়ে নদী থেকে পানি তুলে নিয়ে আসতো, অনেক বড় বড় দেখবেন যে এরকম মানে পাত্র আছে, ওগুলোতে ভরতো, তারপরে গোলায় ধান ভরতো, ধান নামাতো, রোদে দিত, অনেক কাজ। হ্যাঁ, বাটা বাটি থেকে মাসল হয়ে যেত কোটাকুটি স্যার। থেকে শুরু করে, মাসেল না হলো তাদের শক্তি যথেষ্ট। আসলে মহিলাদের মাসেল কি মানে কার্যকরী মাসেল, তার ঢেকি পাড়ানোর মতো, তার বোঝা টানার মতো। পাহাড়ে যাবেন, বাচ্চা দুটোকে দুই সাইডে নিয়ে সামনে পিছে কাজ করতেছে, পাহাড়ে উঠতেছে। হ্যাঁ, পিছনে বাচ্চা একটা ওই যে সবসময় নিয়ে সারাদিন কাজ করতেছে, ওই যে কি দিয়ে বেঁধে রাখে ওরা। হ্যাঁ, তো এখন ওরা কি করে পারতেছে? আর ওরা ওদের পায়ের যে মাসেলগুলো আছে না, কাপ মাসেল, দেখবেন মেয়েদেরও এত বড় বড় কাপ মাসেল। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মধ্যে বেশি দেখা জি যায় স্যার। জি, এটা হচ্ছে ওরা পাহাড়ে, ওই জন্য ওদের জিন ওরকম হয়ে গেছে, ওদের ওটা আল্লাহ তালাই করে দিয়েছে। তা এখন দেখেন এই যে স্ট্রেংথটা দরকার। তা এখন যারা কখনোই ওরকম মানে পরিশ্রম করা কোনো কাজ করেনি, সারাটা জীবন অলস বিলাস জীবনযাপন করে শুধু চর্বি জমাইছে আর খাইছে, তারা যখন রোগী হবে, তারা যখন রোগ থেকে মুক্তি পেতে চাইবে, তাকে অবশ্যই ফ্যাট বার্ন করতে হবে। আর ফ্যাট বার্ন করলে তার আস্ত কঙ্কালটা ভেসে উঠবে। সবাই বলবে, হায় হায়, তুমি ওনাকে ফলো করে তুমি শেষ, তোমার জীবন শেষ, তোমাকে দিছে শেষ করে। তা এই জন্যে আমি বলি যে ওনাদেরকে, যারা এখন মেনটেনিংয়ে আছে, যাদের এখন আর ফ্যাট বার্ন হয়েছে, তাদের মাসেল বিল্ড করতে হবে, তাদেরকে মাস্ট সাহারিতে খেতে হবে, এবং ডিম, মাছ বা মাংস ভালো করে খেতে হবে। অবশ্য সাহারিতে আসলে আমি মনে করি যে তাদের উচিত ডিম মাছ খাওয়া, মাংস খেলেও মুরগি বা কবুতর, কারণ ওই গরু খাসি তখন খেলে সারাদিন পানির পিপাসায় সিরিয়াস কষ্ট পাবে, মাথা ব্যথা করে সিরিয়াস কষ্ট পাবে। তো এই জন্যে তাদের জন্য খেতে আমার আদেশ যে খেতে হবে। আর ডায়াবেটিস রোগী, তাদের আগে ওষুধ থেকে বেরোনোর বুদ্ধি, তারপর হচ্ছে ফ্যাট অ্যাডাপ্টেশন করা, তারপর যখন সে পারবে তখন সে করবে। আর আমরা হচ্ছে আমি এখন করব, শেষের দিকে যদি মনে হয় যে আমার এখন বেশি বার্ন হয়েছে, আমার আর দরকার নেই, আমার এখন সেহরি খাওয়া দরকার, আমি খাবো, লিসেন টু ইউর বডি ল্যাঙ্গুয়েজ। আর যদি মনে হয় পুরো মাস আমি এভাবে চললেও আমার কোনো প্রবলেম হচ্ছে না, তাহলে চলবো,
এবং এই মাসের পরে আরও 10টা রোজা বা 15টা রোজা রাখার প্ল্যান আছে। জি তারপর ইনশাল্লাহ এবার হজে যাওয়ার আগেও রোজা রাখার প্ল্যান আছে। জি জি তো রোজা সারা বছরই আলহামদুলিল্লাহ রাখা হয়। এবার রোজা শুরুর আগেই রোজা রাখা শুরু করে দিয়েছি। জি, হ্যাঁ, তো যা আলহামদুলিল্লাহ। আপনাদের যে কটা হবে আমার তার সাথে 2-3টা যোগ হবে আর কি, হ্যাঁ, কারণ আমি শুরু করেছি আগে। তো এখন কথা হচ্ছে যে সবাই একরকম নয়, তাহলে স্যারিতে যারা খেতে চায় তাদের জন্য আমি বলবো, যারা মেনটেনিংয়ে আছেন হুম, তারা ব্ল্যাক রাইস অথবা ওটস, ওটসের খিচুড়ি না খান আপনি, ওটসের আমলেট, হুম, তারপরে শাকসবজি, সালাদ, ডিম, মাছ, হুম, যে কোনো কিছু আপনি গ্রহণ করতে পারেন। এবং ফ্যাট যদি খাই কি হবে, সারাদিন আমি এনার্জি পাবো। এনার্জি পাবো। আর যদি আমি গ্লুকোজ খাই বা মানে কার্বোহাইড্রেট বেসড খাই, তাহলে এই দুপুরের আগেই ক্ষুধা লাগা শুরু হবে। হুম, এটার একটা কারণ আছে, অনেকে বুঝে না। তো আমি যখন মানে কার্বস বেশি খেলাম, তো ইনসুলিন স্পাইক করে, হুম, হুম, সুগার স্পাইক করে। এখন কিছুক্ষণ পর সুগারটা ড্রপ করে, ইনসুলিনটা আরেকটু দেরিতে নামে। জি, তখন প্রচণ্ড ক্ষুধা লাগবে, কারণ ইনসুলিন বলবে খাও খাও খাও, এখন আপনি তো খাচ্ছেন না। হুম, 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 আচ্ছা দেখেন, ওই যে যারা ইনসুলিন দেয়, হ্যাঁ, হুম, তো ওরা যদি ইনসুলিন দেওয়ার পরে যদি হুম, আধা ঘন্টার ভিতরে খাবার গ্রহণ না করে, তাহলে কি হবে জানেন? হাইপো হয়ে যাবে, হাইপোগ্লাইসেমিয়া। জি। তা ঠিক ওরকম হাইপো হুম, হাইপো মনে হবে, হুম, হুম, যে হুম, ইনসুলিন বাড়তে হুম, আসছে, হুম, হ্যাঁ। আর যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তাদেরও হতে পারে, হুম, বুঝতে পারছেন? বিশেষ করে ওই যে যাদের ইনসুলিন অনেক বেশি, তাদেরকে যদি আমরা হঠাৎ কার্বস বন্ধ করি, তাহলেও সে এনার্জিতে সাফার করবে, হুম, মাথা ব্যথা করতে পারে, হুম, তারপর হচ্ছে ইরিটেশন লাগতে পারে, হুম, মেজাজ খারাপ হতে হুম, পারে, হুম, হুম, হ্যাঁ, মানে ক্ষুধা হুম, লাগছে, হুম, খেতে পারছে না। তো এই জন্য ওদেরকে আমরা বলি যে ঠিক আছে, আপনি সাদা ভাত না খেয়ে একটু ব্ল্যাক রাইস নেন, একটু ওটস নেন, হুম, তারপরে আস্তে আস্তে বন্ধ করেন। বন্ধ আমাদের করে। এজন্য দুটো পদ্ধতি আছে। ডিরেক্ট সে ফ্যাট অ্যাডাপ্টেশনে যাবে, ভাত রুটি ফল দুধ বন্ধ করে সে হুম, শাকসবজি, মাছ, মাংস, ডিম ডিরেক্ট করবে যারা পারবে। হুম, আর যারা পারবে না তারা মানে কমপ্লেক্স, হ্যাঁ, হোল কার্বোহাইড্রেট, হুম, গ্রেইন হুম, কার্বসগুলো অ্যাড করবে, হুম, আর বাজেগুলো বাদ দিবে, হ্যাঁ, সাদা জি, ভাত, সাদা জি, রুটি জি, এগুলো বাদ দিবে। দিয়ে পরে পরিমাণে কমাবে, ধীরে কমায় ধীরে। আস্তে আস্তে তখন ধীরে ধীরে হুম, প্রোগ্রেসিভলি সে মানে হুম, ফ্যাট অ্যাডাপ্টেশনে প্রবেশ করবে। আচ্ছা। স্যার এখন তো আমরা আমরা সেহরি এবং ইফতার দুটোর কথাই বললাম। এখন আমরা জানতে চাচ্ছি যে বাচ্চাদের কথা একটু হ্যাঁ, বলেন। অবশ্যই, অবশ্যই। বাচ্চাদের কথা একটু বলেন যে হ্যাঁ, বাচ্চারা ধরেন ১২-১৩ বছরের বাচ্চারা রোজা রাখছে। হ্যাঁ। তারপরে ২১-২২ বছরের বাচ্চারা রোজা রাখছে। ওদের ইফতারটা আসলে কেমন ওদের হবে? অনেক রকম ইফতার হুম, করতে পারে। যেমন বাচ্চারা স্মুদি খুব পছন্দ করে। তা আমি আচ্ছা। বলছি যে আসলে দুধে একটু প্রবলেম আছে। হুম, কারণ হচ্ছে অনেকের ল্যাকটোজ ইনটলারেন্স আছে, হুম, অনেকের ক্যাসিন অ্যালার্জি আছে, হুম, অনেকের সমস্যা। আর ভালো দুধ পাওয়া মুশকিল। হুম, তো এজন্যে আমি বলি যে আপনারা নারকেলের দুধ করেন হুম, বাসায়। এটা করার অনেক ভিডিও আছে হুম, YouTube এ। আর আমরা বাগেরহাটের লোক, আমাদের প্রচুর নারকেলের দুধ বানানোর অভিজ্ঞতা আছে। জি আচ্ছা। স্যার। তারপর হচ্ছে আমন্ডের দুধ বানায়। মানে আমন্ড হুম, বাদামটাকে ভিজিয়ে রেখে, আলমন্ড বলে আরকি সবাই। আমন্ড বাদামটাকে ভিজিয়ে রেখে তারপর খোসা ছিলে ওটাকে ওই যে ব্লেন্ড করলে ওটাও চমৎকার দুধ হয়। এবং ওটা দিয়ে পরে আটাও তৈরি করা যায়, হ্যাঁ? হুম, আমন্ডের ফ্লাওয়ার বানানো যায়। হুম, আবার হুম, কোকোনাটের ফ্লাওয়ার তৈরি করা যায়, জি, হ্যাঁ? ওটাও চমৎকার কিন্তু, হ্যাঁ? ওটা হুম, কিন্তু খুব গুড কোয়ালিটি ফাইবার এগুলা। তো যাই হোক, তা এখন ওইটা বানাবে। হুম, তা এর সঙ্গে একটু টক দই এড করতে পারে। হুম, একটু টক দই এড করতে পারে। তারপর ওখানে একটু মধু দিবে। তারপর খেজুর, একটু বাদাম, হ্যাঁ? আমাদের বাদামটা কিন্তু চমৎকার একটা অফার জি, চলতেছে, জি, জানেন কিনা? মানে জি। একটা কিনলে একটা কিনলে একটা একটা ফ্রি। ফ্রি। এটা এটা হচ্ছে এই বিশাল রমজান সুযোগ। হুম, উপলক্ষে না, হুম, ওই যে ইফতারিতে মানুষ হুম, বাদাম হুম, খায়, তো হুম, হুম, আমরা জাস্ট এটা একটা হুম। তাদের জন্য অপরচুনিটি যে একটা না কিনলে আপনি একটা ফ্রি। সবসময় স্যার রোজার রমজানের সময় সবসময় এই কাজটা হ্যাঁ, করেন। রমজানে খুব করি, কিন্তু হুম, এবার মানে ভাবলাম যে ইফতারিতে হুম, বাদামটা ঠিক হুম, আছে, আমরা ওই একটা কিনলে একটা ফ্রি হুম, হুম, দিচ্ছি আরকি। যতদিন স্টকে আছে, কারণ স্টক শেষ হয়ে গেলে হুম, তো আর দেওয়া যাবে না। হুম, তো বাদামটা হুম, আপনি ওই যে ব্লেন্ড করলেন, হুম, হুম, বা আপনি বাদামটা দিলেন, হুম, মানে দিয়ে ব্লেন্ড করলেন। আর তার হুম, এখন কি দাঁড়ালো? মধু দিলেন। হুম, তারপরে চাইলে একটু হলুদ এড করতে পারেন। আমাদের যে হলুদটা এটা কিন্তু ওরকম গন্ধ না। মানে আপনি হুম, দেখবেন যে অনেকে মনে করে হলুদ দিলে এটা বমি আসবে, খেতে পারবে কিনা। হুম, আসলে ওরা জানে না, ওদের হুম, এক্সপেরিয়েন্স নেই। অল্প একটু হলুদ দিয়ে দিলে হুম, হুম, ওদের বাচ্চাদের এখন অ্যান্টি ইনফ্লামেশন দরকার না, হুম, হুম, এটা এখানে পাচ্ছে। তার সঙ্গে আপনি ১ চামচ নারকেলের তেল এড করতে পারেন, হুম, হ্যাঁ? হুম, এবং এই যে আমাদের অর্গানিক কোকোনাট অয়েলটা এড করতে হুম, হবে। হুম, চাইলে পারেন, হুম, নাইলে নারকেলের দুধে ওটা হুম, আছেই, দরকার নেই। তাহলে কি দাঁড়ালো যে সে ওখানে চিয়া বীজটা এড করতে পারেন। হুম, এই স্মুদিটা খেলে তার সারাদিনের সকল যে চাহিদা একসঙ্গে মিটবে। জি, ওখানে ধরেন আপনার টক দইয়ের ভিতর ফার্মেন্টেড, এটা হ্যাঁ, হুম, ভালো গুড ব্যাকটেরিয়া আছে, এটা ফার্মেন্টেড। জি, ওখানে আপনি এই যে আপনি যেটা বললেন ফ্ল্যাক্সিডের একটু গুঁড়ো অ্যাড করেন, হুম, ঠিক হুম, আছে? আর আমাদের হলুদটা দিলে ওখানে গোলমরিচেরটা দেওয়াই আছে, ওটা আর লাগছে না। তো এইভাবে এটাকে ব্লেন্ড করে স্মুদি করেন।
চমৎকার স্যার, মানে খুবই চমৎকার। দর্শকদের আর কি বলতে চাচ্ছি, মাদেরকে একটু কষ্ট করতে হবে, যদি না করেন তাহলে তো মায়েদেরকে একটা কথা বলবো জি যে আপনার বাচ্চাদেরকে আপনারা বাইরের খাবার না খাইয়ে ঘরে তাকে আপনি স্যুপ বানান। শুধু খেয়াল রাখবেন ইনগ্রেডিয়েন্টস গুলো যেন আমাদের পিওর ইনগ্রেডিয়েন্টস হয়। গুলো হয়, পিওর ইনগ্রেডিয়েন্টস দিয়ে। এমনকি আপনি মসলা কোথা থেকে নেন? মশলাগুলো মশলাগুলো তো আমরা প্রায় দেখি দোকান থেকে কিনছি আপনি কি স্যার। দোকান থেকে কিনেন এখনো স্যার প্যাকেটের? আচ্ছা, আপনি এক কাজ করেন, ওই যে আপনি নিজে একটু সংগ্রহ করে নিজে ভাঙায় নিয়ে এসে নিজেই একটু জি, জি। চেষ্টা করেন। কারণ আমাদেরকে অনেকে অর্গানিক মসলা আনতে বলছে। আমরা চেষ্টা করছি, হ্যাঁ, আমরা দেখছি যেটা মানে বাজারে চাহিদা ক্রিয়েট হলে আমরাও আনবো। আসলে হয় কি, আমরা অল্প পরিমাণে আনা আমাদের পক্ষে সম্ভব হয় না। আনলে একটা বড় অ্যামাউন্টে আনতে হয়। জি, এখন জি। এনে যদি সেটা বিক্রি না হয় তখন খুব লস হয়। হুম, তো এইজন্যে আমরা ওরকম ডিমান্ড থাকলে, আপনাদের যদি ডিমান্ড থাকে বললে আমরা চেষ্টা করছি আরকি যে অর্গানিক মসলাগুলো আনার জন্য। তো আপাতত আপনি ওই বাজারের মসলা না কিনে নিজেই আপনি ভালো দেখে কোয়ালিটি মসলা নিয়ে নিজেই ভাঙায়-টাঙায় নিজেই আপনি জি, জি। চেষ্টা করবেন, হ্যাঁ? হুম, আর আমরা কিন্তু পিঙ্ক সল্ট যেটা আমরা মানে ওটা দিয়ে রান্না করার চেষ্টা হুম, করি। হুম। আর হলুদটাও রান্নায় আমরা এটাই ব্যবহার করার চেষ্টা করি। যে আচ্ছা, হলুদটা আমরা পানিতে গোলায় খাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। তা আপনি দেখেন এখানে স্যুপ বানানো যায়, হুম, বোন ব্রথ তৈরি করা যায়। আমরা তো এখন রেসিপি বললে ওটার আলাদা অনুষ্ঠান করতে জি হবে। স্যার। তো বোন ব্রথ আপনি ইউটিউবে অনেক রেসিপি হুম, আছে। বোন ব্রথ, হুম, ক্লিন স্যুপ, ক্লিয়ার স্যুপ, ভেজিটেবল স্যুপ, দেয়ার আর লট অফ আপনি করতে হুম, পারেন। তাহলে আবার ভাইবেন না যে প্যাকেটের স্যুপ এনে বানায় খাওয়াবেন হুম, হুম। বাচ্চাকে। তারপরে আপনার এই যে বড় যে মানে ছোলাগুলো, ওটাকে কি বলে? কাবলি বুট। কাবলি সোলা। এটাকে হুম, আপনি একটু ভিজিয়ে রেখে একটু হুম, সিদ্ধ করে হুম, এটার সঙ্গে সালাদ এড করেন, হ্যাঁ? হুম, এটার সঙ্গে ডিম ফালি করে দেন। হুম, হুম, হ্যাঁ, এটা অনেকভাবে আপনি এটা যারা মানে অ্যাভেল করতে পারে, অ্যাভোকাডো স্লাইস হুম, করে হুম, দেন। হুম, এটা তো আমরা অলরেডি বলছি যে হুম, হুম, বিভিন্ন রকম সালাদ হতে পারে। তো বাচ্চাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইফতারিতে সে কোনো বাজে খাবার না খেলেই হলো। সে খেজুর খেলো, বাচ্চারা কিন্তু স্যার খুব সে জিলাপি পছন্দ করে স্যার। জিলাপিটা দেওয়া উচিত হবে না। উচিত হবে না। আর যদি বাসায় কেউ বানায়, সে ভালো করে কিভাবে সে ধরেন মানে লাল আটা দিয়ে হুম, আ সে একটা আনলো, হুম, বা বাকহুইটের আটা, আমাদের তো বাকহুইট এই মুহূর্তে নাই। তো যাক, সে মানে আটা ভালো পাওয়াটা মুশকিল, হুম, হ্যাঁ? নন জিএমও পাওয়া, গ্লুটেন ফ্রি হুম, মানে খুব মুশকিল, এটা পাওয়া যায় না। তো যাক, সে যাই হোক, বাচ্চারা যেহেতু খেতে চাইছে, তাহলে ওই নিজে ঘরে খামিটা তৈরি করবে, ভালো মানে ঘি দিয়ে করলো, করে কোকোনাট অয়েলে ভেজে, হ্যাঁ? হুম, এখন ওই চিনি শিরায় আর দোকানে যেটা সমস্যা বোন, ওখানে ঘন চিনি ব্যবহার করে, হুম, ওখানে রিপিটেড হিট অ্যাক্রিলামাইড, হ্যাঁ? বাজে তেল ব্যবহার করে, পোড়া মোবিল। হুম, তো এটা হলো দুটো সমস্যা। একটা হলো ভাজলো ডুবো তেলে, আবার চিনি শিরায় চুবালো। তো ডাবল প্রবলেম। আবার কাপড়ের রং ব্যবহার হ্যাঁ, করছে। ওটার রং মানে হুম, ওই যে বলে হুম, ফুড গ্রেড, আসলে এগুলো হুম, দেখা গেল আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে হুম, যেগুলো কাপড় ইন্ডাস্ট্রির জন্য আমদানি করা হয়। হুম, হুম, কিন্তু ওরা ওটা মিশিয়ে ফেলে। হুম, তারপর মচমচে করার জন্য হুম, অনেক কিছু করে। এটা আসলে ঠিক হবে না। জি, হ্যাঁ, তো এইজন্যে যদি কেউ চায় ঘরে বানিয়ে দিল বাচ্চাদেরকে, আর কি করা যাবে? আবদার যে জি, বাইরেরটা নাইলে খাবে, তার চেয়ে ঘরে বানালো। জি, জি। তাই এইজন্যে বলব। তবে এটা সে লাল চিনিটা ব্যবহার করলো হুম, বা হুম। কোকোনাট সুগারটা ব্যবহার করলো। কোকোনাট সুগারটা, জি স্যার। কোকোনাট সুগারটা ব্যবহার করতে হুম, পারে এখানে। এভাবে সে বানাবে। বাচ্চাদের আবদার মেটানোর জন্য বলছি আরকি। তবে পরিমিত খাবে। পরিমিত এটাই খাবার, আরকি। জি যেন স্যার। তাদেরও ফিউচার আছে, হ্যাঁ? হুম, এইজন্যে আরকি। আর ইফতারিতে ইফতার আমি যেটা বলব যে ইফতারিতে আমরা সংক্ষিপ্তভাবে দেখেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ কিভাবে ইফতার করেছেন। তাহলে আপনি যে খেজুর খেয়েছেন, তা উনি খেজুরের সাথে আর কি খেয়েছেন? তেমন কোনো প্রমাণ নেই। একটু পানি খেয়েছেন, নাহলে একটু খেজুর খেয়েছেন, হুম, যখন যেটা পেয়েছেন। রাতের খাবারটা গ্রামে আমরা যে প্র্যাকটিসটা হুম, দেখতাম যে হুম, ইফতারিতে ভারী কোনো আয়োজন নেই। হুম। নরমালভাবে একটু ইফতার করে খাবার তারা খেয়ে রাতের ফেলছে ওরা। খাবার খেয়ে জি, ফেলছে। জি। মানে সিরিয়াস কোনো আয়োজন নেই। হুম, আমি তো হুম, একবার গিয়ে তো পুরাই ফ্রাস্ট্রেটেড। তখন তো আমরা হলাম ঢাকা শহরে, আমাদের ইফতারি বিশাল একটা আয়োজন থাকে, হ্যাঁ? হুম, হুম, মানে হুম, পুরো টেবিল যদি হুম, ভরা হুম, না হুম। থাকে তাহলে তো ইফতারি হইল না। সব আমরা ধরনের, ছোটবেলায় দাদাবাড়িতে গেলে দেখতাম হ্যাঁ, যে ওরা মানে আয়োজন, শুধু আ হ্যাঁ। ইফতারিতে জাস্ট একটু পানি খেয়ে বা একটু শরবত খেয়ে হ্যাঁ, তা খাবার আমি খেয়ে ফেলত। গ্রামে গেছি, এখন হুম, আমি তো ইফতারি কিচ্ছু নাই। কি একটু ছোলা ভিজায় রাখছে, জি। আর মানে খেজুরও নাই। হুম, একটু পানি খেলো, হুম, তারপর সব রাতের খাবার খাচ্ছে। আমি হুম, কি, এটা কি হইলো? পুরো হুম, মানে ফ্যান্টাসিটাই নষ্ট। যাই হোক, তো আসলে এরকমই মানে খুব এরকমই। সিম্পলিফাইড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সিম্পল জীবনযাপন করতেন। তো উনি আরকি ওই যে ইফতারিতে বাহারি কোনো ওরকম ছিল না। তো এজন্য আমরা চেষ্টা করব মিনিমাম। তবে হুম, অবশ্যই পানি জাতীয় খাবার, অনেকগুলো শরবতের আইটেম বলা হলো। তারপর সেমি সলিড এর ভিতরে আমাদের গ্রিন জুস তৈরি করার আমাদের ভিডিও আছে। তারপর হচ্ছে সালাদ আছে, সরি ওই যে বোন ব্রথ আছে। হুম, তারপর হচ্ছে যে আপনার স্যুপ থাকলো। হুম, তারপর তো সালাদ মানে সলিড আইটেমের ভিতর সালাদ থাকলো, হুম, হ্যাঁ? তারপর সলিড আইটেমের ভিতর সটে ভেজিটেবল থাকলো। হুম, এরপর আপনি
বাচ্চাদের জন্য মাছ, মাংস, ডিম, ওদের প্রোটিন দরকার বেশি, কারণ ওরা তো গ্রো করবে। ওরা গরু খাসির মাংস খুব পছন্দ করে, খাবে। সুন্দর করে একটা বানাই দিল। হ্যাঁ, বানায় দিল মানে কি, ধরেন আপনার গরুর মাংসকে হুম। সে সরিষার তেলে মেরিনেট করবে, সরিষার তেল দিয়ে মেরিনেট করে গরুর তেলেই গরু রান্না করবে, করে সবজি দিয়ে খাবে। আর বাচ্চারা তো সঙ্গে মানে ব্ল্যাক রাইস অ্যাড করতে পারে। আর যদি ওরা ব্ল্যাক রাইস পছন্দ না করে, ওটস অ্যাড করতে পারে। তারপর আমাদের কিনোয়া অনেকে পছন্দ করছে, কিনোয়াটাও অ্যাড করতে পারে। তা আসবে ইনশাল্লাহ, দোয়া করেন। আর বাকহুইটের রুটি দিয়েও খেতে পারে অনেক সময় বাচ্চারা। তো এভাবে আমি বলবো। তবে আমি পছন্দ করি কি, রমজানে রাতের খাবার যেন লাউ হয়, যেন পেঁপে হয়, যেন শশা হয়, এই ধরনের তরকারি যেটা সহজে হজম হবে এবং শরীরে পানি দিবে এবং জীবন্ত। ওই ড্রাই ফুড খেলে বা মশলাযুক্ত বেশি খেলে ওটা পানি টানতেই থাকে, আর সারাক্ষণ পানির পিপাসা লাগতেই থাকে। তো আমি তো এমনি ডিহাইড্রেটেড, তার ভিতরে এমন খাবার ঢুকালাম, ওরাও পানি চাইতেছে, বডিতে পানি নাই, হ্যাঁ, তো অসুবিধা হয়। এই জন্যে স্যার আমরা অনেক জানলাম ইফতার এবং সেহরি সম্পর্কে। একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ হয়ে গেছে, সেটা কি স্যার? ফিজিক্যাল এক্সারসাইজ বা ইয়োগা বা জিম। অনেকে ভয় পাচ্ছেন যে রোজা রেখে ব্যায়াম করব, এনার্জি ঠাস হয়ে পড়ে যাব, নাকি মাথা ঘুরে পড়ে যাব। তো এই কনসেপ্টটা কত? পড়ে যেতে পারে, যারা পড়ে যাবে তারা ব্যায়াম করবে না, তারা হাঁটাহাঁটি করবে, ইয়োগা করবে, এই ধরনের করবে। ইয়োগা করে তো আর পড়ে যাবে, কত শুয়ে শুয়ে করবে, পড়ে আর যাবে কই? হ্যাঁ, বেশি দূর যাইতে পারবে না, হ্যাঁ, পড়াই থাকে। আচ্ছা, তো এখন যারা দেখছেন যে মানে ব্যায়াম করতে ভয় পাচ্ছে, তারা আসলে ওই যাদের এনার্জি কম, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, যাদের হোমায়ার বেশি, হ্যাঁ, যাদের প্রদাহ বেশি, সিআরপি অনেক হাই, ভিটামিন ডি অনেক কম, হ্যাঁ, অনেকেরই ভিটামিন ডি আসলে 90-100 থাকা দরকার, 15-20ও অনেকের নাই, হ্যাঁ, 25-30-এর নিচেই বেশিরভাগ পাই। তো এই জন্য আমাদের ওই সবগুলো টেস্ট কিন্তু 30% ডিসকাউন্ট চলতেছে। সিঙ্গেল টেস্ট করলে 25%, বাট প্যাকেজে করলে 30% ডিসকাউন্ট, এটা দেখে নেওয়া দরকার। তো ওরা আসলে প্রথমে ব্যায়াম না করে ওরা হাঁটা চলা, একটু বিকেলে বৈকালিক ভ্রমণ বা বৈকালিক হন্টন, আসর টু মাগরিব একটু হাঁটাহাঁটি করলো বা যোগা করলো, এগুলো করতে পারে আর কি। আর যারা ব্যায়াম করবে, তারা আগে যারা ফ্যাট যারা অ্যাডাপ্টেড করছে, তারা, আমি যেমন সকালে 1 ঘন্টা ব্যায়াম করেছি, ওখানে কিন্তু আমি সিরিয়াস দৌড়াইছি, রানিং মেশিনে 4 মিনিট ইন্টারভেল করছি, 4 মিনিট দৌড়াইছি, 4 মিনিট একটু অন্য স্ট্রেচিং করছি, 4 মিনিট দৌড়াইছি, এভাবে 4 মিনিট করে করে। এগুলো তো স্যার ডিমেনশিয়া বা অ্যালঝাইমার এগুলোর রোগকে প্রতিহত করে। এটা হচ্ছে কি বোন, আপনি যেটা বললেন যে যারা এই ব্যায়ামটা রেগুলার করবে, সপ্তাহে 2 বার, এগুলো ব্যায়াম 2 বার, সপ্তাহে 2 বার করলে হয়, 2টো সেশনই যথেষ্ট। জীবনে কখনো অ্যালঝাইমার ডিমেনশিয়া হবে না, বাট অবশ্যই তাকে, অ্যালঝাইমার ডিমেনশিয়া তো হচ্ছে আপনার খাবারটাও দায়ী, যেমন টাইপ 3 ডায়াবেটিস বলা হচ্ছে। তো এখন ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, ব্রেন সাফার করছে, ব্রেনে এনার্জি পাচ্ছে না, সুগার, সারা শরীরে সুগার ভর্তি মানে ব্লাডে, কিন্তু ওর দরকারি সে নিতে পারছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স। তো সে এই জন্যে দেখবেন ডায়াবেটিস রোগী সবারই আপনার একটা বয়স পরে মানে প্রথমে সে অল্প ভুলে যেতে থাকে, হঠাৎ একটা জিনিস মনে নাই, হঠাৎ দেখে গেল বান্ধবীর নাম মনে নাই, তারপর দেখা গেল একটা গুরুত্বপূর্ণ জিনিস রাখছে, ভুলে গেছে, মনে করতে পারতেছে না, হাজব্যান্ড রাখতে দিছে, এখন বলতেছে না তুমি তো আমার দেও না, এই লাগে গেল একটা ঝগড়া। পরে হাজব্যান্ড এটা পাইলো, পায়া তো জিনিসটা আরও সিরিয়াস হলো, এখন তো সে দেখলো যে আসলে ভুলে গেছে, তখন সে আরও জিনিসটাতে ফ্রাস্ট্রেটেড হয়। পরে ওই হাজব্যান্ডকে, ভাই তুমি আমারে আর জীবনে কোনো কিছু রাখতে দিও না, মানে একটা বিরাট মানে একটা বিশাল ঝামেলা তৈরি হয়ে যায়। এখন তো আবার সে এগুলো ভুলে যায় না, মানে হাজব্যান্ড তাকে কয়টা কটু কথা বলেছে এটা সে মনে রাখে, ভুলে যায় হচ্ছে সে যেগুলো মানে ভালো জিনিসগুলো ভুলে যায়, যেগুলো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এগুলো। পরে একটা সময় অবশ্যই এটা বাড়তে বাড়তে এমন হবে যে হাজব্যান্ডকে আর চিনবে না, মানে সে তুমি কে, যে আমি তোমার হাজব্যান্ড, কয় যে না না, মানে এরকম, মানে নিজের সন্তানকেও চিনবে না, এটা হলো খুব খারাপ পর্যায়ে। তো এটা আসলে যে শুধু ব্যায়াম করে ভালো করা যাবে তা না, মানে এই ব্যায়ামটা সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করা, খাবার ঠিক করা, সাথে ঘুম না হওয়া, যাদের ঘুম কম হয় তাদেরও ভুলে যায়, এরকম কমপ্লেইন কিন্তু আমরা প্রায় 70 যারা বয়োজ্যেষ্ঠ এখন 70 লাগে না, এখন হচ্ছে আমি এরকম, আমার 25-এর রোগী আছে, হ্যাঁ, আমার 16 বছরের রোগী আছে, মেয়ে, হ্যাঁ, সিরিয়াস পিসিওএস, 28 বছরের, ও ঘুমই হয় না। হ্যাঁ, ওই তো বললাম তো, আমার 16 বছরের পিসিওএস আছে, ওর ঘুম হয় না, হ্যাঁ, ওর মানে নেগেটিভ চিন্তা আসে সারাক্ষণ। তারপরে আমার 11 বছরের বাচ্চা আছে একটা, যার ফ্যাটি লিভার গ্রেড 3 হয়ে গেছে, মানে আমাদের এখানে রুগী আর কি, 95 কেজি ওজন, টাইপ 2 ডায়াবেটিস হয়ে গেছে, 8 বছর, হ্যাঁ, 82 কেজি ওজন, হ্যাঁ, ফ্যাটি লিভার হয়ে গেছে, এরকম বহু আছে আমাদের। তো এই জন্য আমরা বলবো যে ওই ব্যায়ামটা হচ্ছে আপনার কি করে, যে আপনার মেটাবলিক যে আমাদের যে ধরেন ডিজিজ, হ্যাঁ, এখানে
মাসেল হচ্ছে সবচেয়ে বড় মেটাবলিক অর্গান আমরা বলতে পারি। মায়োকাইন্স রিলিজ হয় মাসেল থেকে আমরা যখন এক্সারসাইজ করি। তা আমার তো অনেক রকম মাসেল আছে, বিশেষ করে লোয়ার বডির যে মানে পায়ের বড় বড় মাসেলগুলো, এগুলোকে এনগেজ করে যখন আমরা ব্যায়াম করব, বিশেষ করে হাই ইন্টেন্সিটি ধরনের ব্যায়াম, সেগুলো করলে আমার মায়োকাইন্স রিলিজ হবে, আমার এন্ডরফিন, এন্ডোক্যানাবিনয়েডস, ডোপামিন, হ্যাঁ, সেরোটোনিন, মানে আমার একটা ককটেল আর কি, মানে ভালো লাগার একটা ব্যাপার। তাই জন্য মন ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে। হ্যাঁ, তবে অবশ্যই আমরা ভালো খাবারের সঙ্গে এটা করতে হবে। তো ভালো খাবার রোজা, এখন রোজা রেখে দেখেন আপনি, যারা আমাদের ফ্যাট অ্যাডাপ্টেড যারা, তারা ব্যায়াম করবে হচ্ছে সিরিয়াস ব্যায়াম করবে হচ্ছে ইফতারের আগে। কেন? যারা ফ্যাট বার্ন করতে চায় ব্যায়াম করে, তো ফ্যাট বার্নিং সবচেয়ে বেশি হবে যখন তার ইফতারের আগের মুহূর্তে। কেন? কারণ ফ্যাট বার্নিংয়ে বাধা দেয় ইনসুলিন, তাহলে ওই সময় ইনসুলিন কম থাকে। তারপরে হচ্ছে ওই সময় আপনার গ্রোথ হরমোন বেশি থাকবে, তো আপনি ব্যায়াম করলে মাসেল বার্ন হবে না, ফ্যাট বার্ন হবে। তারপর এখন ধরেন আপনি ব্যায়াম করছেন, তাহলে বডিতে এনার্জি দরকার, তো সে কি করতে পারে? মাসেলকে ভেঙে ফেলতে পারে, ভেঙে এনার্জি বানাতে পারে। সে সুগার ভেঙে এনার্জি তৈরি করতে পারে, সে ফ্যাট ভেঙে এনার্জি তৈরি করতে পারে, ঠিক আছে? এখন কোনটা ভাঙবে সে বুঝবে কি করে? যখন আপনার ইনসুলিন বেশি থাকবে, সে ফ্যাট ভাঙতে পারবে না, ফ্যাট ভাঙতে পারবে না, তো সে তাকে সুগার দিয়েই চলতে হবে। ইনসুলিন বেশি থাকলে সে আর কিছু ভাঙতে পারবে না, অটোফেজিও হয় না। ইনসুলিন বেশি থাকলে অটোফেজি হয় না, হ্যাঁ, সুগার বেশি থাকলে অটোফেজি হয় না, হ্যাঁ। এখন তো তার সুগার কম, সারাদিন না খেয়ে আছে, ইনসুলিন কম, এখন গ্রোথ হরমোন বেশি, এখন একমাত্র বার্ন হবে ফ্যাট। এখন সুগার নেই, কম, তারপরে ইনসুলিন কম, ফ্যাট বার্ন হতে বাধা নেই, আর গ্রোথ হরমোনে এসে মাসেলকে প্রোটেক্ট করছে, হাড়কে প্রোটেক্ট করছে, যে না না তুমি এগুলো থেকে খাবার নিও না, মানে এটা তোমার অর্নামেন্ট, এটা তোমার লাগবে, এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তাই জন্য গ্রোথ হরমোন বেশি থাকে। এবং এই সময় যেমন আপনি বলেন ব্রেনের কথা, তো গ্রোথ হরমোন মানে ব্রেনের যে গ্রোথ হরমোন সেটা হলো BDNF, ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, BDNF, হ্যাঁ, ব্রেন ডিরাইভড নিউরোট্রপিক ফ্যাক্টর, হ্যাঁ, BDNF, এটাকে বলা হচ্ছে ব্রেনের সার। তো এখন ওই সময় এক্সারসাইজ করলে BDNF রিলিজ হচ্ছে, টেস্টোস্টেরন বুস্ট করছে, টেস্টোস্টেরন লেভেল, গ্রোথ হরমোন, হ্যাঁ, তারপর হচ্ছে এন্ডরফিন, এন্ডোক্যানাবিনয়েডস, ডোপামিন, সেরোটোনিন, মানে সব, হ্যাঁ, চমৎকার। আর মায়োকাইন্স রিলিজ হচ্ছে মাসেল থেকে, তো প্রদাহ কমবে। তো এখন ওই সময় করলে একটু পরে তো আপনি মানে পানি খাবেনই, তা আপনার তো আর মানে ডিহাইড্রেশনটা বেশিক্ষণ সাফার করতে হবে, তো এই জন্য বেস্ট হচ্ছে এটা। আর যারা ওই যে আমাদের কঙ্কালটা কি করবে, ওই যে সাহারিতে তারা ভালো মাছ মাংস ডিম যেটাই খায়, খেয়ে ওই সকালের দিকে জিম করবে, তা না হলে ও এতক্ষণ পারবে না, ওই এই জন্যই সে সকালে। তো ব্যায়াম ট্যাম করার পরে স্যার, তো যখন সে ইফতারিতে যাবে তখন তো তার এই, যখন আপনি যে সুন্দর পানীয়গুলোর কথা বললেন, খেলে তো তার ডিহাইড্রেশন আর হচ্ছে না, এই জন্য ভয়েরও কিছু নাই। আর যারা ভয় পাচ্ছেন দর্শকরা, ব্যায়াম করতে পারবেন না, জিম করতে পারবেন না, স্যার কিন্তু সুন্দর ভয় পেলে করার দরকার নেই, কিন্তু আপনি আস্তে আস্তে অল্প অল্প করে করে ভয় কাটাতে হবে। আমি কাউকে ভয় নিয়ে কিছু করতে নিষেধ করি, কারণ ভয় ইটসেলফ আপনাকে ড্যামেজ করে। ধরেন আপনি মানে একটা খাবার খেলেন, ভয় পাচ্ছেন, তো এই খাবারে আপনার একটা বাজে প্রতিক্রিয়া হবে। এমন আমি দেখেছি যে আলু খাইছে, বলছে কচু, তো গলা ধরছে, এবং গলা ধরাটা সত্যি, কারণ ব্রেন যেটা মনে করে, বিশ্বাস করে যে এটা আসলে কচুই, তাহলে গলা ধরার জন্য যা যা দরকার সে রিলিজ করবে, এবং গলা ধরাটা তার কিন্তু ট্রু। তাহলে এর মধ্যে স্যার এই যে আমরা লাইফস্টাইল মেনটেন করছি, খাচ্ছি, ব্যায়াম করছি, পাওয়ার অফ পজিটিভ থিঙ্কিংও কিন্তু একটা বড় ব্যাপার। ওটা সবার আগে, কারণ আগেই মাইন্ডসেট। যেমন ধরেন আপনি রমজানের মাইন্ডসেটটা আপনি চিন্তা করেন, যে যেই লোকটা 6 বেলা খেত, সে রমজানের প্রথম দিন থেকেই সে মানে সাহারির পর কিছু খাচ্ছে না, সারাদিন খাচ্ছে না, অথচ সেই লোক সকালে উঠে খাইছে, একটু পরে মিড মর্নিং আবার স্ন্যাক্স নিচ্ছে, একটু পরে আবার দুপুরে খাইছে, একটু পরে বিকেলে আবার খাইছে, হ্যাঁ, তারপরে আবার মাঝে মাঝে দাওয়াতও খাইছে। তো সেই লোক কিভাবে সে সারাদিন না খেয়ে থাকে? যে লোক ওই যে আমাকে একদিন বলতেছে যে আমার স্যার পুরান ঢাকা, তো তা কী সমস্যা, পুরান ঢাকা তো কী হয়েছে? ওই যে স্যার বলেন না, বিরিয়ানির দোকানগুলো আছে না, তো ওগুলো আমাকে ডাকে, তো ওই ঘ্রাণ শুকলে পরে কখন খেয়ে ফেলে নিজেও টের পাই না। সেই লোকও দেখবেন রোজা রাখছে না, এখন বিরিয়ানি তাকে ডাকবে না। কেন ডাকবে না? কারণ ও মানে মাইন্ডসেট করে ফেলছে যে আমি রোজাদার, কোনো পানাহার হবে না, এখন আমাকে যেই খাইতে বলুক। এখন যদি তাকে আপনি জোর করে খাওয়ান, আপনার সাথে ঝগড়া লাগবে যে না তুমি আমার রোজা ভাঙাচ্ছ। খেয়াল করেন, আসল হচ্ছে মাইন্ডসেট। সে মাইন্ডে সেট করে নিয়েছে সে কিছু খাবে না, এই জন্য এখন কোনো লোভও তাকে কিছু করতে পারবে না, ইবলিসও তাকে কিছু করতে পারবে না, কারণ ইবলিসকে তো বাইন্ধেই রাখছে না। ব্যাপারটা বুঝতে পারছেন? মাইন্ডসেটটা আগে মাইন্ডসেট।
আচ্ছা, পজিটিভ থিঙ্কিং। পজিটিভ থিঙ্কিং। সো স্যার, তাহলে আমরা এটা বলতে পারি যে যে যত ধরনের লাইফস্টাইল ডিজিজ আছে, যেটা কমন, যেটা ডায়াবেটিস, হাই প্রেশার, পিসিওডি, সব সমাধান এই ইফতার এবং সেহরিতে কি সম্ভব স্যার? এই 60-70টা 80টা রোগ থেকে মুক্তি কি আপনার কাছে সাথে একদম? সাথে আর একটু লাগবে, যেমন হচ্ছে আপনার শ্বাসের ব্যায়াম, আচ্ছা। তারপর হচ্ছে একটু রোদরে যাবে, হুম। একটু ঘাসে হাঁটবে, এই তো। আর তো কিছু না, আর তো ওক্ত মাফিক নামাজ মসজিদে গিয়ে জামাতে পড়বে, তারাবি পড়ছে, বেশি বেশি নফল ইবাদত করবে, তাহাজ্জুদ পড়বে, এগুলো তো সে করছেই, তাই জি, না? জি। তারপর হচ্ছে এখন শ্বাসের ব্যায়াম সে খালি পেটে যে কোনো সময় করতে পারে। আমার মানে ঘুম থেকে ওঠার পরে আমি ব্যায়াম করতে যাওয়ার আগে অনেক সময় করি। তারপর কখনো কখনো জ্যাকুজিতে করি, কখনো কখনো বরফের ভিতরে করি, হ্যাঁ, কখনো ব্যাডমিন্টন খেলতে যাওয়ার আগে করি, হ্যাঁ। আর রিল্যাক্সিংগুলো তো আমি ঘুমানোর আগে করি, যেমন 4-7-8, হ্যাঁ, স্কোয়ার ব্রিদিং। এখন তো এগুলো কমপ্লিট করতে পারি না, জি, কয়েকটা টান দিলে ঘুমা যাই। টানছি, ছাড়তেছি, ছাড়তে ছাড়তে নাই। স্যার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শ্বাসের ব্যায়ামগুলো, কিন্তু অনেক ক্ষেত্রে অনেককেই দেখি যখন ব্যায়াম করতে আসে তারা দ্রুত খুব হাই ইন্টেন্সিটি ব্যায়াম করবে, শ্বাসের ব্যায়ামগুলোকে অতটা গুরুত্ব দেয় না, কিন্তু এটা আসলে ব্যায়ামগুলোকে কাজে লাগার জন্য শ্বাসের ব্যায়ামটা খুব জরুরি না? হ্যাঁ, এটা হচ্ছে যে উইম হফ করতে হবে খালি পেটে, ব্যায়ামের আগে করাটা ভালো। উইম হফ করলে বরং সে হাই ইন্টেন্সিটি করতে পারবে, করলে তার কোনো বডিতে তেমন প্রেশার পড়ে না, মানে হাই ইন্টেন্সিটি করার যোগ্যতা তৈরি করে, বডিটাকে অ্যালকাইন স্টেটে নিয়ে আসে সে, মানে ব্যায়াম করার মতো উপযুক্ত পরিবেশ বডির ভিতরে তৈরি করে। যেমন উইম হফ উনি তো ধরেন শ্বাসের ব্যায়াম করে, হ্যাঁ, এগুলো করে টোরে তারপরে একদম পাহাড়ে চলে যায়, মানে একদম ঠান্ডা বরফের পাহাড়, সেখানে যায়, একদম খালি পায়ে হাঁটে তারা, হ্যাঁ। তো এটা সম্ভব হয় যে ওই যে স্ট্রং মাইন্ডসেটের কারণে সম্ভব হচ্ছে। তো এই মাইন্ডসেটটা করে তাকে হাই ইন্টেন্সিটি যেতে হবে। আর হাই ইন্টেন্সিটি কিন্তু প্রতিদিন করার ব্যায়াম না। হাই ইন্টেন্সিটি বড় জোর সপ্তাহে 2বার করতে পারেন আপনি। একটা হাই ইন্টেন্সিটি থেকে আরেকটা হাই ইন্টেন্সিটি মিনিমাম 3 দিন গ্যাপ রাখতে হয়, তা না হলে আপনি ইনজুরি হবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে একসঙ্গে পেশি প্রেশার দিয়ে ব্যায়াম করে, কিন্তু এখন আধুনিক সায়েন্স তা বলছে না। আধুনিক সায়েন্স বলছে যে আপনি ধরেন ধরেন আপনি ডেড লিফট দিলেন 4টা-5টা, মানে এমন ওজন নেবেন যে আপনি 5টা-6টা পারবেন, এরকম। মানে আপনি চাইলে 10টা, মানে কম ওজন নিয়ে 10টা করতে পারেন, সেটা আরেক ধরনের ট্রেনিং। আর আপনি আবার মনে করেন যে অনেক বেশি ওজন নিলেন যে আপনি মাজা ভেঙে ফেলতে পারেন, তো সেটা কোনোদিন উচিত হবে না, হ্যাঁ। তা আপনি এমন একটা ওজন নেবেন যেটা দিয়ে আপনি কমফোর্টেবল, মানে জোনে আপনি হয়তো 4টার বেশি করতে পারেন না, তো আপনি একটু কষ্ট করে 6টা করলেন, 4টা থেকে 6টা, মানে অল্প করে। নিয়ম হচ্ছে আপনি এবার মানে 10টা মিনিট রেস্ট নিয়ে আবার আরেকটা দেন, এটা হলো এখন বলতেছে। জি। আর যাদের মনের ইচ্ছা থাকে স্যার সত্যি ব্যায়াম করতে হবে, ওজন নিয়ে ব্যায়াম করব, কোন এক্সকিউজ কিন্তু আসলে তেমন ভূমিকা রাখে না। হ্যাঁ, এটা কারণ আপনি কি? ভালো বলেছেন, হ্যাঁ, এটা ঠিক। কারণ হচ্ছে যে আপনি যেটা বলছেন ওইটাই সত্যি কথা, যে ও আসলে করবে না, এখন একটা এক্সকিউজ জি, দিতেছে। জি। যে আমার ডাম্বেল নাই, আমার এটা নাই, আমার ওইটা নাই, এক্স্যাক্টলি ম্যাট তাই। নাই। কেন? আমাদের তো ওজনের অনেক কিছু আছে। ওই হ্যাঁ, যে আপনি আছে। বলেন স্যার পাটা পুতা, পুতা আছে। ভুতা আছে, পানির তারপরে বোতল আছে, পানির বোতল আছে, বাচ্চা তারপর আছে। বাচ্চা কোলে নিয়ে করা যায়, জি হ্যাঁ, স্যার। বাচ্চারে নিয়ে করা হ্যাঁ, যায়। হ্যাঁ। ওদিন জিজ্ঞেস করলাম ওই বাচ্চার ওজন কত, বললো 15 কেজি। তাই ঠিক আছে, ওকে হ্যাঁ। ওকে নিয়ে তুমি উঠবস করো, তাহলে তো জি, জি। হচ্ছে, তাতে হ্যাঁ। হয়ে যাচ্ছে। মানে আসলে করা ঠিকই বলেছেন, যে জি, আসলে আমিও দেখেছি যারা এক্সকিউজ দেয় ওরা করতে চায় না, জি আসলে স্যার। ওরা করবে না, এখন কিছু একটা বলতে হয়, এই জন্য বলে আর কি। তারপরে আমাদের স্যার একটা সুন্দর একটা সুযোগ থাকে কিন্তু স্যার, এই যে এত খাওয়া দাওয়া মানলাম, ব্যায়াম করলাম, রোজা রাখলাম, ঈদ আসছে, আনন্দের বেড়াতে গেলাম স্যার, আপনার প্রায় দেখা যায় আপনি এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, মানসিক প্রশান্তির চর্চা করছেন। হ্যাঁ, এটা হ্যাঁ, কিন্তু আমরা অনেকেই আসলে করি না কিন্তু। করি না, মানে আসলে আমরা আমাদের জীবনটাকে, না, এখন আমি বলবো যে আসলে সবার জীবন এক না বোন। একটা সময় আমিও পারিনি, মানে আমি তখন সিরিয়াস স্ট্রাগল করতে হয়েছে, জি। অনেক ঋণের বোঝা ছিল, হ্যাঁ। হুম, তারপরে ফ্যামিলিতে বড় ছেলে, তো অনেক পরিশ্রম করতে হয়েছে, তো বয়সও তখন একটা কম ছিল। দেখবেন যে আপনার যেটা মানে অপরচুনিটি আসবে এক সময়, হুম, পরিস্থিতি চেঞ্জ হয়, কিন্তু হয় কি আমরা নিজেকে চেঞ্জ করি না পরিস্থিতির আলোকে। তখন আমার পক্ষে বেড়ানোর তখন বিলাসিতার মতো। তা আমিও তখন কিভাবে বেড়াতাম, যেমন ধরেন আমি সকালে ভোরে উঠে সাইকেল চালাতাম। হুম, তো বেড়ানো মানে যে আমি মানে ধরেন বিদেশ যাব বা কক্সবাজার যাব এমন না, আমি সকালে ভোরে উঠে 60 কিলো সাইকেল চালায় এসে নাস্তা করতাম। তো এই আমি ওখানে দিঘিতে সাঁতার কাটতাম, ওইটা আমার মেডিটেশন ছিল। তো গ্রামে বিভিন্ন ওই যে গ্রামের পথ ধরে দৌড়াতাম, জি। তো ওটাই করেছি। এখন যেহেতু ঢাকায় আছি, এজন্য মাঝে মাঝে ঢাকার বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে। গ্রামের বাতাস তো আগে এমনিও ঢাকার চেয়ে অনেক ভালো। আর তখন বেড়াতাম হচ্ছে ধরেন আপনার প্রোগ্রাম থাকতো, আমি প্রোগ্রাম করতে যাইতাম। হুম, তো প্রোগ্রাম করতে গেতাম, যে মানে একটা বেড়ানো শুধু বিলাসিতা ছিল, মানে প্রোগ্রামে যাচ্ছি, কোনো একটা কনফারেন্সে যাচ্ছি, তো ধরেন আপনি মানে
সিঙ্গাপুরে গেলাম কনফারেন্সে, বেড়ানো হলো সাথে, এরকম মানে একটা কাজ সাথে বেড়ানো আর কি, মানে শুধু বেড়ানোর মতো এরকমও অবস্থা তো ছিল। হতে পারে স্যার, যাদের সুযোগ নাই। আমরা এমন কাউকে পছন্দ করি যাদের সাথে সময় কাটালে খুব ভালো লাগবে, হুম। এমন একরকম সপ্তাহে একদিন সেরকম একটা করলাম, সেটাও কিন্তু হয় স্যার। হ্যাঁ, ওটা বলেন। হচ্ছে হুম, মানসিক হুম, ভালো লাগার জন্যে হুম, বাবা মার সাথে গল্প করা হুম, বা মানে কোনো ভালো বন্ধুর সাথে কথা বলা, সেটা হচ্ছে একটা এসকেপ, ঠিক আছে, হুম, কিন্তু সেখানে আমার বাতাস পরিবেশ সেটার ব্যাপার আছে। হুম, তাই জন্য বলছি যে আমরা মানে সুযোগ যাদের আছে তারা হুম, বিভিন্ন প্রাকৃতিক পরিবেশে পাহাড়ে হুম, সমুদ্রে যাওয়ার চেষ্টা করব। যাদের সুযোগ নাই, ধরেন ঢাকায় আছি, অন্তত সপ্তাহে ২ দিন রমনাতে গেলাম, বা আপনি ওই যে ইয়ে আছে না যে চিড়িয়াখানার পাশে বোটানিক্যাল গার্ডেন, হুম, মানে কথা হচ্ছে ঢাকায় কিছু কিছু তো আছে জায়গা এখনো, আছে, জি। তো ওখানে ঘাস আছে, তো আপনি মানে প্রতিদিন যেতে না পারেন, হুম, কখনো যান, ছুটির দিনগুলোতে যান। তারপর হচ্ছে গ্রামের দিকে যান, অন্তত গ্রামে হুম, গিয়ে ঘুরে আসুন হুম, দরকার হয় হুম, ছুটির দিনগুলোতে গ্রামে। হুম, বিদেশে ওরা তো ২ দিন ওদের খুঁজে পাওয়া যায় না, ওরা ৫ দিন খুব কঠিন পরিশ্রম করে। হুম, ওরা যেটা করে সেটা তো আর অবশ্য মানে অনেক সময় হাইকিংয়ে যায়, যারা জি, ভালো আর কি, যারা স্বাস্থ্য সচেতন, হাইকিংয়ে যায়, তাঁবু 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 করে থাকে, হ্যাঁ, নেচারে কোথাও যায়, এরকম কিছু জি, অ্যাক্টিভিটি করে। আর যারা নষ্ট ওরা তো ওই যে মাতলামি টাতলামি করে, ওটা তো আমরা গ্রহণ করব না, আমরা গ্রহণ করবো ওদের ভালো জিনিসটা, হ্যাঁ, তো জি, ওরা ২ দিন কিন্তু যায়। তো এই জন্য আমাদের রোজাতে আসলে ওভাবে বেড়ানোর সুযোগটা হয়ে ওঠে না অনেকেরই। ঈদের পরবর্তী ঈদের সময়। ঈদের পরে বেড়াবে, তো আমরা ভোরে উঠে তো নামাজ পড়ে আবার একটু ঘুমাই, হ্যাঁ, যেহেতু আমাদের রাতে ইবাদত করতে হয়। তো এইজন্যে বিকেলে আমরা যদি একটু মানে একটু যেখানে মাঠ আছে ওখানে যাই, একটু খালি পায়ে হাঁটি, সেটা আমার গ্রাউন্ডিং আর্থিং হবে। খালি খালি পেটে শ্বাসের ব্যায়ামটা আমি ওখানেও করে নিতে পারি, হ্যাঁ, হাঁটতে হাঁটতে শ্বাসের ব্যায়াম একটা আছে, ওটা করতে পারি। তারপরে সূর্যোদয় দেখা, সূর্যাস্ত দেখা, এগুলো করতে পারি। আর রোদ লাগানোর ব্যাপারে বলব যে রমজানে আমাদের রোদ লাগানোর জন্যে সকালে একটু লাগালাম, বা দুপুরে পারলে একটু হুম, লাগালাম, বিকেলে একটু যার যখন সুযোগ হয় সে একটু লাগাবে। জি। বাট ভিটামিন ডি সবসময় চেকে রাখতে হবে, এটা স্যার, হচ্ছে এখন ব্যাপার। একটু এক্কেবারে অন্যরকম প্রসঙ্গ। সেটা হচ্ছে কি, যারা চাকরিজীবী এবং যারা ধরেন আপনার সহকর্মীদের কথাই বলি, যারা ডাক্তারি পেশায় আছেন, তারা অনেক স্ট্রেসে থাকেন, অনেক কাজের ব্যস্ততা। একটা এক্সকিউজ যে সময় পাই না, স্বাভাবিক, চাকরি হ্যাঁ। করি, ব্যায়াম করব কখন, এটা করব কখন? তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ হবে? তাদের উদ্দেশ্যে আমি বলব যে দেখেন, আমি এখন ১০০ টা রুগী দেখলে আমি প্রতিদিন, আমি ১০০ না, আমি যদি বলি যে আমি এখন আপনাদেরকে ডিরেক্ট দেখব, তা আমার দেখবেন প্রতিদিন আমার ৫০০ রুগীরও সিরিয়াল হয়ে যাবে। যে জি, ডেইলি ৫০০ রুগী, ১০০০ রুগী দেখাইতেছে একদিনে। জি, অর্থাৎ আমি চাইলে আমি রাত-দিন রুগী দেখতে পারি। এটা এখন আপনি কি বলেন? এটা কি পারবো কিনা, মানে জি, অবশ্যই স্যার পারবেন। মানে হ্যাঁ, আছে তো, রুগী হ্যাঁ, আছে? জি, জি আচ্ছা, স্যার। ঠিক আছে। তো এখন আপনি রুগী তো থাকবে, কিন্তু আপনি রুগীও দেখবেন। হুম, কিন্তু আপনি নিজের জন্য সময়টা বের করে নিয়ে আপনি একটু ব্যায়ামের জন্যে ৩০ মিনিট সময় দেন। হুম, আর ঘুমের জন্যে অন্তত আপনাকে ৮ ঘন্টা বলার সাহস নেই আমার। অন্তত ৬-৭ ঘন্টা ঘুমান, ব্যাস হয়ে গেল। জি। সারাদিন আপনি রুগী দেখেন, আর মানে কি, আর খাওয়াটা অল্প পরিমিত খান, তাতে হয়ে যাচ্ছে। আর তো কিছু আর লাগছে না। কিছু লাগছে না, না। এত সোজা। স্যার অনেক কিন্তু সময় এখন যদি সে বলে যে আমার হুম, মানে ০.৫ ঘন্টা সময় নেই, তার হুম, মানে ওই ০.৫ ঘন্টায় সে ২টা সিজার করবে। নাহলে ওই হুম, ০.৫ ঘন্টায় হুম, সে হুম, মানে ধরেন ৫ টা রুগী দেখবে। মানে আমি হিসাব করলাম আরকি, ডাক্তারদের হিসাবে আরকি। হুম, হুম, ০.৫ ঘন্টায় ৫ টা, ১ ঘন্টায় ১০ টা, মানে আছে না, হুম, একটা হুম, হুম, হিসাব হুম, আছে হুম, হুম, ওদের, হ্যাঁ? তো সে হয়তো ২ টা ৫ টা রুগী দেখবে, ঠিক আছে? তো এখন ওই ৫ টা রুগীর লোভ তাকে সংবরণ করতে হবে। ওই ২ টা সিজারের লোভ তাকে সংবরণ করতে হবে। এখন হয়তো হতে পারে যে রুগীটা তাকে ফলো আপ করাইছে। এখন সিজার সে সারাদিন করায় না। তার কোনোদিন হয়তো সে সময় পেল না, ব্যায়াম করলো। সপ্তাহে ৫ দিন করবে, ৪ দিন করবে। জি, ৪ দিন ৩০ মিনিট। হুম, ৩ ৪ ১২, মানে তাহলে কত হলো? মানে বেশি তো আর হুম, সময় না। মানে ৩০ মিনিট করে যদি সে ৪ দিন করে, তাহলে কত ৩ ৪ ১২ কত মিনিট হয়? ১২০ মিনিট ২০ নাকি? মিনিট। ১২০ মিনিট। হুম, ২ ঘন্টা। ২ ঘন্টা। জি স্যার। ঠিক আছে? সপ্তাহে সে ১২০ মিনিট করুক। হুম, আমার কথা বুঝতে পারেন? জি না স্যার। করার চেয়ে ১০০ ভাগ ভালো। জি, জি, জি স্যার। আর যেদিন সে একদম সময় পায় না, আমার কিছু ব্যায়াম আছে যে ৫ মিনিট করলে হয়। সিরিয়াস, আপনি শুধু না, আপনি বারপি আছে, হ্যাঁ, বারপি 5 মিনিটও পারবে না সে। জি, বারপি ৫ মিনিট পারবে না। সে ১০ টা করে ৫ বার দিলেই হবে। জি, মানে জি। জীবন শেষ হয়ে যাবে তার, হ্যাঁ? ও পারবে না। ১০ টা পারবে না, হ্যাঁ? হুম, ৫ টা করে, হ্যাঁ, ৫ বার দিক, হ্যাঁ? মানে জি, আছে অনেক হুম, অপশন আছে। হুম, কথা হচ্ছে আর আরেকটা মানে হ্যাকস আছে। এটা খুব চমৎকার। এটা হয়তো তাদের কাজে লাগবে। যে সে যদি সত্যি এত ব্যস্ত যে ৩০ মিনিটও একবারে বের করতে পারছে না, তাহলে আরেকটা মানে খুব মজার বুদ্ধি, সেটাও খুব ভালো কাজ করে। সে কি করবে? সে ধরেন ১ ঘন্টা পর, পর
হ্যাঁ 10টা করে সে মানে ইয়া করবে, স্কোয়াট করবে জি বা উঠবস করবে, জি স্যার। ব্যাস তাও হবে। ব্যায়াম তো আসলে অনেকভাবেই করা যায়। তো ব্যস্ততম জীবনের সাথে তাকে খাপ খাইয়ে নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো সে যদি খাবারটা অন্তত ঠিক রাখে আর ঘুম, হ্যাঁ? তাহলেও সে অনেকটা বেঁচে যাবে। ৮০ ভাগ সে বেঁচে যাবে। আর ব্যস্ত থাকা ভালো। ব্যস্ত আমরা জীবনে অনেক ছিলাম, এখনো আছি। তো ব্যস্ত না থাকলে মানুষ আরো রোগী হয়। জি স্যার। বাজে চিন্তা করে, হ্যাঁ? অলস মস্তিষ্ক বলে না? ওরকম আরকি। তো এইজন্যে ব্যস্ততা কোনো এক্সকিউজ না যে আমার সুস্থ থাকার জন্যে যে ব্যস্ততা এটা মানে এটা বাধা, তা না। আসলে আমরা ডিজাইনটা করি না। বরং আমি সবচেয়ে বেশি কাজ করতে পারি। যেহেতু আমি মানে এটা meticulously আমি ডিজাইন করতে পারছি। এরা কি করে? এরা আসলে ধরেন মানে বেশি কাজ করতে পারে না। তো এইজন্যে মানে একাই সব কাজ করলে আসলে বাড়া যায় না। যেমন ধরেন আমার এখানে তো প্রায় ২৬ জন ডক্টর কাজ করছে। তো ওরা কিন্তু আমার হয়ে কাজ করছে। মানে আমার ধরেন ২৬ টা হাত। জি হ্যাঁ? তো ২৬ জন পুষ্টিবিদ কাজ করছেন। তো এই যে আমাদের এটা যদি প্রয়োজনীয় সংখ্যা আমরা চাইলে বাড়াতেও পারি। এগুলো হচ্ছে ডিজাইন করতে হয়। হ্যাঁ? ডিজাইন করতে হয় যে আমি মানে ব্যস্ত থাকবো সারা জীবন, একাই সবকিছু করব। আসলে একা সবকিছু করে বেশি দূর আগানোও যায় না। তা এজন্য সিস্টেম ডেভেলপ করতে হয়। আচ্ছা এগুলো বলে তো আর লাভ নাই। জি আসল স্যার। কথা হচ্ছে যে আমাদেরকে মানে অন্তত ঘুমটা আর খাওয়াটা ঠিক রাখলে আর একটু ব্যায়াম করলে আমার মানে ব্যস্ততা কোনো বাধা না। এটাই। স্যার, অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনলাম। তারপরে দর্শকদের উদ্দেশ্যে একদম শেষে আপনার পরামর্শ এই রমজানে আমরা রমজানে কিভাবে মোটামুটি আমরা যে আলোচনা করেছি যথেষ্ট। আপনার শুধু ঘুমটা একটু আপনার ভালো করে ঘুমাতে হবে। তো এখন অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে, রমজানে কিভাবে ঘুমাবো? সোজা আমি জাস্ট আ তারাবি পড়ে এসে ঘুমায়ে যাবো as early as possible। এরপর আমরা উঠবো, যে যার মতো উঠে তাহাজ্জুদ পড়ে ফজরের পর আবার ঘুমাবে, যে যতক্ষণ পারি ঘুমাবো। এখন ঘুমের যোগফল যদি ৭ ঘন্টার নিচে হয় তাহলে দুপুরে আরেকটু ঘুমাবো, এই তো। হুম, অন্তত ৭ ঘন্টা হলে তো হয়ে যাবে, হয়ে হ্যাঁ? যায়। ৬-৭ ঘন্টা হলে হয়ে যাবে। যদিও আমরা চাই ৮ ঘন্টা। কিন্তু রমজানে আসলে ইবাদতটাও ঘুমের মতো, ঘুমের চেয়ে ভালো কাজ করে। যেমন খুশু-খুজুর সঙ্গে আমি যদি ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, হ্যাঁ? তাহলে ওখানে আমার যে মেডিটেশন হয়, তো বলা হয়েছে যে ডিপ মেডিটেশন ১ ঘন্টা করলে ৪ ঘন্টা ঘুমের মতো। তা ঠিক আছে, আমরা লাইট মেডিটেশন ধরে আমরা ২ ঘন্টা ১ ঘন্টা আমি নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি। এতে আমার ভেগাস হয়ে যাচ্ছে। স্টিমুলেটেড হয়, মানসিক প্রশান্তি ঘটে। কোরআন তেলাওয়াত করলে গুন্না হয়। গুন্না হলে আমার নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয়। এটা আমার ভেগাস স্টিমুলেশন হয়। আমার প্যারাসিম্প্যাথেটিকটা ডমিনেন্স হয়। আমার মানে মানসিক প্রশান্তির পাশাপাশি আমার প্রেশার কমে, সুগার কমে, স্ট্রেস কমে, কর্টিসল কমে। তো অনেক ভালো, ভালো যে উপকারগুলো আমরা পাই। তো এইজন্যে ঘুমেরও অনেক কার্যকারিতা এখানে হয়ে যায়। ইবাদতের হয়ে যায়, রোজার মাধ্যমে হয়ে যায়, হ্যাঁ? কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয়ে যায়। তো এইজন্যে আমরা দেখবেন যে অনেকে এই সারারাত জেগে ইবাদত করার পরেও দিনে অতটা খারাপ লাগে না। যদি সে অন্য কারণে রাত জাগে তার চাইতে এটা তার ভালোই লাগে, হ্যাঁ? বরং তো এইজন্যে তবে আমরা বেজোড় রাত্রিতে আরেকটু করব। তবে আমাদের সবার জন্য একটাই পরামর্শ যে কোরআনে বলা হয়েছে যে তারা খুব অল্পই ঘুমায়। মানে আয়াতটা হচ্ছে এরকম যে ওরা খুব অল্পই ঘুমায়। মানে কি ওরা কি করে? ওই যে তারাবি পড়ে বা ইশা পড়ে ঘুমায়। ঘুম থেকে উঠে আবার ইবাদত করে। হ্যাঁ? এটাই আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তাই করেছেন। হ্যাঁ? করেছেন। তাই করেছেন যে একটানা এশা থেকে টানা নামাজ পড়ে গেছে এরকম না। একটু ঘুমিয়ে নিয়ে সেটা হতে পারে ২ ঘন্টা, ৩ ঘন্টা, সেটা হতে পারে ৪ ঘন্টা, যেটাই যার জন্য ঘুমিয়ে নিয়ে আবার তিনি ইবাদত আবার করেছেন। তো এইজন্য এভাবে আমরা এটা করব। তাহলে ইনশাআল্লাহ আমরা ভালো থাকতে পারব আরকি। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দর্শকদেরকে একটা কথা মানে বলি, সেটা জি হচ্ছে স্যার। যে আপনারা এই ভিডিওটি একটু শেয়ার করে দেন বেশি, বেশি যেন সবাই দেখে। এখানে পূর্ণাঙ্গ একটা আলোচনা হয়েছে। আর আপনারা অন্তত যাই করেন না কেন, যদি খাওয়াটা ঠিক থাকে আর ৩০ টা রোজা রাখেন তাও ৮০ ভাগ হয়ে যায়। তার জি। সঙ্গে একটু ঘুম, ব্যায়াম আর মানসিক প্রশান্তির ব্যাপারটা। প্রিয় দর্শক, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আনন্দে থাকুন। আবারও দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।